সত্যজিৎ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গৌরবান্বিত ক্লাব রয়্যাল ইকোনমিক্স ক্লাব কর্তৃক আয়োজিত হাউ টু রাইট অ্যান এম্পিরিক্যাল পেপার ইন ইকোনমিক্স শীর্ষক আজকের এই কর্মশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সত্যজিৎ চক্রবর্তী। ইকোনমিক রিসার্চ বা অর্থনৈতিক গবেষণা এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। একটা জাতি তথা দেশ এর উন্নয়নের মেরুদণ্ড হচ্ছে অর্থনীতি। আর বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে অর্থনৈতিক কাঠামো যেন দেশকে সুদৃঢ় রাখতে পারে, এই জন্যই প্রয়োজন হয় অর্থনৈতিক গবেষণা। অর্থনৈতিক গবেষণা বা ইকোনমিক রিসার্চ এটি অর্থনীতি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, কিন্তু দেখা যায় যে অধিকাংশ সময়ে এই রিসার্চ করার ক্ষেত্রে বা কোনো এম্পিরিক্যাল পেপার তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীরা, গবেষণা ইচ্ছুক বিদ্যার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যা তারা অনেক ক্ষেত্রেই পরিপূর্ণ দিক নির্দেশনার অভাবে কাটিয়ে উঠতে পারে না। এই সমস্যার কথা বিবেচনায় রেখে রয়্যাল ইকোনমিক্স ক্লাব আজকের এই কর্মশালাটির আয়োজন করেছে। আমাদের আজকের এই কর্মশালাটিতে আমরা ইকোনমিক রিসার্চ এবং এম্পিরিক্যাল পেপার সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পারব। আমি আশা করছি অর্থনীতির সকল ছাত্রছাত্রীদের জন্য এই ওয়ার্কশপটি বিস্তর জ্ঞান বহন করতে সহায়তা করবে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই কর্মশালাটি পরিচালনা করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সম্মানিত এস.এম. ওয়াহিদ মুরাদ স্যার। দশ বছরেরও বেশি শিক্ষকতা জীবনে আমাদের ওয়াহিদ মুরাদ স্যারের জীবনে অর্জন নেহায়েত কম নয়। তিনি একাধারে শিক্ষক, গবেষক এবং একজন গুণী অর্থনীতিবিদ। তিনি ওপেন ইকোনমি, মাইক্রো ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ট্রেড, অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স এবং এনভায়রনমেন্টাল ইকোনমিক্সের বিশেষ জ্ঞান ধারণ করেন। এর পাশাপাশি তিনি ডিমান্ড ফর মানি, চাইল্ড লেবার, বাংলাদেশের এক্সপোর্ট এবং ইম্পোর্ট এবং আরো কিছু ইকোনমিক্স সেক্টরে তার রিসার্চ চালিয়ে গেছেন এবং ওই রিসার্চ পেপারগুলো স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিশড হয়। 2014 সালে তরুণ অর্থনীতিবিদ হিসাবে তিনি লিন্ডার নোবেল লরেট মিটিং এ অংশগ্রহণ করেছেন। একই সাথে তিনি বিভিন্ন ইকোনোমেট্রিক সফটওয়্যার যেমন স্টাটা, ইভ্যালিউস, গাউস এবং আর ল্যাঙ্গুয়েজ এর একজন উত্তম প্রশিক্ষক। এছাড়াও আমাদের প্রিয় সম্মানিত ওয়াহিদ মুরাদ স্যার বিভিন্ন ইকোনমিক সোসাইটিগুলোর সদস্য হিসেবে রয়েছেন, যেমন ইউএস এর আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন, ইউএস এর ইকোনোমেট্রিক সোসাইটি এবং বাংলাদেশের বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের সাথে তিনি যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে তিনি যুক্ত রয়েছেন। তাই অনুষ্ঠানের এই অংশে আমি আমার রয়্যাল ইকোনমিক্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের সম্মানিত এস.এম. ওয়াহিদ মুরাদ স্যারের প্রতি, উনি আমাদেরকে সময় দেওয়ার কারণে। এখন এই পর্যায়ে আমি শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি এস.এম. ওয়াহিদ মুরাদ স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের এই সেশনে আপনি যে সময় দিতে পেরেছেন এই জন্য স্যার আমরা অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আশা করছি যে স্যার এই ওয়ার্কশপটা একটা খুব জ্ঞানপূর্ণ ওয়ার্কশপে পরিণত হবে আপনার মাধ্যমে, এবং আপনার সামনে আসলে স্যার এখন রিসার্চ রিলেটেড কিছু বলাটা আমার জন্য খুব অপরাধ হবে, এবং আমি
এই পর্যায়ে ওয়ার্কশপটি পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত এস.এম. ওয়াহিদ মুরাদ স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার। ধন্যবাদ সত্যজিৎ চক্রবর্তী। ধন্যবাদ স্যার। ধন্যবাদ রয়্যাল ইকোনমিক্স ক্লাবকে এত চমৎকার একটা ওয়ার্কশপ আয়োজন করার জন্য। যেটা আমার মনে হয় যে যারা আমরা নতুন লেখালেখি করার চেষ্টা করছি, গবেষণা করার চেষ্টা করছি অর্থনীতির উপরে, তাদের জন্য এই ওয়ার্কশপটা খুব উপকারী একটা ওয়ার্কশপ হবে বলে আমার বিশ্বাস। অবশ্যই স্যার। আমার মনে হয় যে অনেক সময় ইতোমধ্যে আমরা পার করে ফেলছি। আমি সরাসরি আমাদের ওয়ার্কশপে চলে যাচ্ছি এবং আমরা চাইবো যে যদি কারো কোনো কোয়ারি থাকে, কোনো কমেন্ট থাকে, তো কমেন্ট বক্সে লিখলে আমরা এটা পেয়ে যাব। এবং আমরা এভাবে সাজিয়েছি যে ওয়ার্কশপটা শেষ করার পরে আমরা কোশ্চেন আনসার সেশনে যাব। কোশ্চেন আনসার সেশনের মধ্য দিয়ে আমাদের ওয়ার্কশপটা শেষ হবে, এরকমই তো না? জি স্যার। যাদের এই বিষয়ে কোনো রকম কোনো কনফিউশন বা কোনো রকম কোনো প্রশ্ন আছে তারা অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমরা স্লাইড শোতে চলে যাচ্ছি। আচ্ছা, স্লাইড সম্ভবত দেখা যাচ্ছে। আমাদের আজকের ভাষাটা হচ্ছে হাউ টু রাইট অ্যান এমপিরিক্যাল পেপার ইন ইকোনমিক্স, এ গাইডলাইন ফর দ্য বিগিনার্স। এখানে আমরা যে বিষয়গুলোকে আমরা এখানে দেখানোর চেষ্টা করব, স্টেপগুলা। প্রথমে হচ্ছে কিভাবে আমরা একটা রিসার্চ কোশ্চেন পোজ করতে পারি, কিভাবে টপিক আমরা ঠিক করতে পারি। এরপর কিভাবে আমরা লিটারেচার সার্ভে করব আমাদের টপিক রিলেটেড। তারপরে আমাদের ডাটা কালেকশন, ইকোনোমেট্রিক অ্যানালাইসিস আমরা কিভাবে ঠিক করব, কোন ধরনের টুলস আমরা ব্যবহার করব আমাদের ইকোনোমেট্রিক অ্যানালাইসিসের জন্য। এরপর হচ্ছে কিভাবে আমরা পুরো পেপারটা অর্গানাইজ করব, কিভাবে আমরা লিখব। আমাদের আজকের ওয়ার্কশপ মূলত এম্পিরিক্যাল ইকোনমিক অ্যানালাইসিসের উপরে ফোকাস করা। আমাদের থিওরিটিক্যাল ইকোনমিক্সের উপরও আমরা পেপার লিখতে পারি, কিন্তু ওটা এখানে কভার করা হয়নি। তো প্রথমে যে রিসার্চ কোশ্চেন আমরা পোজ করব, আমরা প্রথমে যে একটা রিসার্চ কোশ্চেন আমরা উঠাবো যে কিসের উপরে আমি কাজ করতে পারি, এটা খুবই স্পেসিফিক কোশ্চেন হতে হবে। ওভার স্টেটেড যদি হয় তো তাহলে আমি এটা ডিউ টাইমের মধ্যে আমি এটা কভার করতে পারবো না। সুতরাং যদি আমি আমার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি কারেক্টলি, তো সেক্ষেত্রেই শুধুমাত্র আমি আমার রিসার্চ কোশ্চেনটাকে কারেক্টলি স্পেসিফাই করতে পারবো। যদি আমি আমার রিসার্চ প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে না পারি কারেক্টলি, তো তাহলে ফোকাসটা আমার ঠিক হবে না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমি এমন একটা রিসার্চ কোশ্চেন যেটা আমি অ্যাড্রেস করব আমার স্টাডির মধ্যে, এমন একটা রিসার্চ কোশ্চেন আমি ঠিক করব যেটা সলভ করার জন্য ডেটা অ্যাভেলেবল আছে। যদি আমি সেকেন্ডারি ডেটা, আমি ম্যাক্রো লেভেলে ডেটা নিয়ে কাজ করতে চাই, সাপোজ বাংলাদেশের উপরে একটা কাজ আমি করতে চাই, তো দেখতে হবে প্রথমে যে আমি যেটার উপর কাজ করতে চাচ্ছি ওটা ম্যাক্রো লেভেলে ডেটা আছে কিনা। যদি না থাকে তো সেক্ষেত্রে আমাকে ম্যাক্রো লেভেলে আমার ওই স্টাডি করা সম্ভব হবে না। হয়তো আমি মাইক্রো লেভেলে ডেটা নিয়ে আমি কাজ করতে পারি, এবং সেক্ষেত্রে ওইটা হয়তো আমাকে আমার যে কোশ্চেন ছিল ওই কোশ্চেনের আনসারিংয়ের ক্ষেত্রে আমাকে হেল্প করতে পারে। সুতরাং আমাকে যেটা করতে হবে প্রথমেই যে কোশ্চেন স্পেসিফাই করা, এবং ওই কোশ্চেন স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এটা আমার ডেটা অ্যাভেলেবল কিনা, এবং আমার যে অ্যালোটেড টাইম আছে, সাপোজ এটা যদি আমার মাস্টার্সের থিসিস হয়, যদি এটা পিএইচডি ডেজার্টেশন হয়, তো আমার যে অ্যালোটেড টাইম আছে ওই টাইমের মধ্যে আমি এটা কমপ্লিট করতে পারবো কিনা।
আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে যে এটার রিলেটেড লিটারেচারগুলো আমাকে খুঁজে দেখতে হবে যে এই টপিকের উপরে এর আগে কে কে কাজ করেছেন, কি কি কাজ আছে ওগুলো আমাকে দেখতে হবে। তো যখন আমি while you are formulating a question, যখন আমি কোশ্চেনকে ফর্মুলেট করব, তো তখন আরেকটা বিষয় আমাকে দেখতে হবে যে এটা ইন্টারেস্টিং কিনা। আমি আমার কলিগের সাথে ডিসকাস করতে পারি, আমার মেন্টর, আমার ফ্রেন্ডদের সাথে, পিয়ার্সদের সাথে আমি কথা বলতে পারি যে আমি এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি, কেমন হয় কাজটা। সে বলে যে হয়তো আমার কলিগ বললো যে না, এখন আর এটার ব্যাপারে তেমন কোনো ইন্টারেস্ট নাই, একাডেমিয়ার ভিতরে এটা নিয়ে তেমন আর কোনো ডিবেট আমরা দেখছি না, বা খুব একটা ইন্টারেস্ট আমরা ফিল করছি না এটা নিয়ে। তো সেক্ষেত্রে এটা কুইট করাই ভালো। আমরা এমন একটা টপিক নিয়ে কাজ করব যেটাতে মানুষের ইন্টারেস্ট আছে। হ্যাঁ, একটা লেখা পড়ছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটির, তো ওরা লিখছে যে একজন যে রিডার, তার অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা, তো তারপরও সে যখন আমার পেপারটা খুলে বসছে, আমার টপিকটা এরকম ইন্টারেস্টিং টপিক হতে হবে যেটা তাকে টেনে নিয়ে যায় শেষ পর্যন্ত। হ্যাঁ, যেই ইন্টারেস্টিং টপিকের জন্য সে এই লেখাটা পড়তে বাধ্য হয়, সময় দেয়। হ্যাঁ, তো সুতরাং আমার যে রিসার্চ টপিক বা কোশ্চেন আমি সেট করব, দ্যাট শুড বি ইন্টারেস্টিং টপিক। এখন কাউকে আমি মানে আমি কাজ করছি, কেউ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি নিয়ে কাজ করছো, এখন আমি বললাম যে আমি আসলে কোভিড-19 প্যান্ডামিক নিয়ে কাজ করছি। কোভিড-19 প্যান্ডামিক নিয়ে কাজ করছি, এটা খুব কন্টেম্পোরারি একটা ইস্যু, একটা চ্যালেঞ্জ গ্লোবালি, এটা নিয়ে আমি কাজ করছি। তো আসলে আমি এখনো ফোকাস করতে পারিনি আমার রিসার্চ টপিককে, কারণ কোভিড-19 প্যান্ডামিক নিয়ে প্রচুর কাজ করার সুযোগ আছে। কোভিড-19 প্যান্ডামিক অ্যান্ড ইকোনমিক আনসার্টেনটি নিয়ে কাজ করা যেতে পারে। কোভিড-19 প্যান্ডামিকের সাথে স্টক মার্কেট আনসার্টেনটি, স্টক প্রাইস ভলাটিলিটি, এক্সচেঞ্জ রেট আনসার্টেনটি নিয়ে কাজ করা যেতে পারে কোভিড-19-এর সাথে। যদি আমি ইকোনমিক্সের ফিল্ডের কথা বলি, এই ধরনের আরও অনেক বিষয় আছে, বা কোভিড-19 প্যান্ডামিক অ্যান্ড পোভার্টি লেভেল ইত্যাদি। আমাদের লেবার মার্কেট নিয়েও লেবার মার্কেট নিয়েও কাজ করা যেতে পারে। তো এখানে হচ্ছে যে বিষয়টা যে আমাকে এটা ফোকাস করতে হবে যে আসলে আমি কি নিয়ে কাজ করতে চাচ্ছি। কোভিড-19 প্যান্ডামিক নিয়ে কাজ করতে চাচ্ছি, তার মানে আমার এরিয়া এখনো স্পেসিফাইড না। সুতরাং মানে আই শুড সে আই এম লুকিং অ্যাট দ্য অয়েল প্রাইস শকস ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক, লাইক দ্যাট। এই ধরনের আমাদের কোনো স্পেসিফাইড এরিয়া থাকতে হবে যেটা নিয়ে আমি কাজ করতে চাই। দেন লিটারেচার সার্ভে আমাকে করতে হবে। সাধারণত আমরা যদি এমপিরিক্যাল পেপারস দেখি, তো মাস্ট এটার একটা লিটারেচার সার্ভে থাকতে হবে, এবং খুব কম পেপার আছে যেটার উপরে এর আগে কেউ কোনো কাজ করেনি। যেমন আমি কোভিড-19 যেটা বলছি, 2020 কোভিড-19-এর যে চ্যালেঞ্জ প্যান্ডামিক এবং এটার কারণে অয়েল প্রাইস শক, আমরা যদি লিটারেচার সার্ভে করি তাহলে দেখা যাবে যে এটার উপরেও অলরেডি কিছু কাজ হয়ে গিয়েছে। এছাড়া আমরা আরও এর আগে ওয়ার্ল্ডে বিভিন্ন সময় যে এপিডেমিক ছিল, প্যান্ডামিক ছিল, ওই ক্ষেত্রে অয়েল প্রাইস শক কী কী ছিল ওইগুলো আমরা সার্ভে করতে পারি এবং আমাদের লিটারেচার রিভিউয়ের মধ্যে আমরা এগুলোকে নিয়ে আসতে পারি। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে লিটারেচার সার্ভে করা। আজকে আমাদের এই সেশনটা যেহেতু শুধুমাত্র বাংলাদেশিদের জন্য, যারা বাংলাদেশে বসে শুনছেন বা বাংলাদেশের বাইরে শুনছেন, তো এই জন্য একটু নিজেদের ভিতরে যেহেতু আমরা আলাপ করছি, এজন্য একটু বলা ভালো যে আমাদের লিটারেচার সার্ভের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে পার্সোনালি আমি যেটা দেখছি যে এখানে আমাদের অনেক বড় দুর্বলতা। হ্যাঁ, যখন বিশেষ করে আমার কোনো স্টুডেন্ট আসে আমার কাছে, তো তখন বলে যে স্যার একটা টপিক পেয়েছি, এটা নিয়ে তেমন একটা কোনো কাজ হয়নি। হ্যাঁ, হয়তো দু একটা কাজ আমি পেয়েছি, এই কাজ পেয়েছি আমি। কিন্তু পরবর্তীতে যখন আমি তাকে মানে ডজেন্স অব লিটারেচার যখন আমি তাকে দিই, বলি যে এগুলো তুমি স্টাডি করো, এরপরে দেখবে খুঁজলে আরও পেপার পাওয়া যাবে। তো সুতরাং আমাদের লিটারেচার সার্ভে এটা খুব কেয়ারফুলি করতে হবে। অনেক লিটারেচার আছে,
এখন আমি যে কাজ করব এই কাজটা অবশ্যই এক্সিস্টিং লিটারেচারকে এনকম্পাস করতে হবে, ইনক্লুড করতে হবে এবং এটাকে ইমপ্রুভড আপন দ্য এক্সিস্টিং লিটারেচার হতে হবে। যে সমস্ত লিটারেচার আছে, ইন সাম এক্সটেন্ট মাই পেপার শুড বি ইমপ্রুভড আপন। সুতরাং এই যে এক্সিস্টিং লিটারেচার, এটা আমাদেরকে অবশ্যই খুব কেয়ারফুলি খুঁজে বের করতে হবে। এখানে কয়েকটা গাইড দেওয়া হয়েছে, যে এখানে একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ করতে পারি, অয়েল প্রাইস শকস, অয়েল প্রাইস ভলাটিলিটি, ইকোনমিক আনসার্টেনটি বা প্যান্ডামিক, বা এই যে সার্স মার্স, বিভিন্ন যে ইবোলা, তো বিভিন্ন যে ক্রাইসিস এর আগেও হয়েছে, তো ওইগুলা লিখে যদি আমরা সার্চ দিই তাহলে দেখা যাবে যে অনেক রিলেটেড পেপার হয়তো আমরা পেয়ে যাব। ওয়ার্ডস ইন দ্য টাইটেল অথবা অথর, এটাও দেখা যায় যে এক একজন ইকোনমিস্ট ওনাদের ফিল্ড স্পেসিফাইড, সাধারণত নির্দিষ্ট কিছু ফিল্ডের উপরে ওনারা কাজ করে থাকেন। সুতরাং ওই ধরনের ইকোনমিস্টের যদি আমরা লিস্ট অফ পাবলিকেশনস আমরা দেখি, তাহলে ওখান থেকেও আমরা কিছু লিটারেচার সহজে বের করতে পারি। এরপর আমি দেখব যে অ্যাবস্ট্রাক্ট পড়ে যে আসলেই যে লিটারেচার আছে, এই লিটারেচার আমি যে ফাইন্ড আউট করলাম, শর্ট আউট করলাম, এটা আমার টপিকের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। অ্যাবস্ট্রাক্ট পড়ে যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার টপিকের সাথে অ্যাপ্রোপ্রিয়েট, তখন এগুলোকে আমি কালেক্ট করি এবং থরলি আমি এই লিটারেচার সার্ভে করি। এখান থেকে আমি লিটারেচার গ্যাপগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। এখানে আমি কিছু ব্লু রিবন জার্নাল, আমরা যেগুলোকে বলি টপ ইকোনমিক জার্নালস, জাস্ট আমি একটা লিস্ট এখানে দিয়েছি। আমেরিকান ইকোনমিক রিভিউ, ইকোনোমেট্রিকা, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিভিউ, জার্নাল অফ ইকোনমিক থিওরি, জার্নাল অফ পলিটিক্যাল ইকোনমি, কোয়ার্টারলি জার্নাল অফ ইকোনমিক্স, রিভিউ অফ ইকোনমিক স্টাডিজ, অ্যান্ড ফাইনালি রিভিউ অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। 2 এবং 8 এই দুইটা মূলত ইকোনোমেট্রিক্সের বিভিন্ন বিষয় নিয়ে লেখা হয় এখানে। আর বাকি যে জার্নালগুলো এর নাম এখানে দেওয়া আছে, এরা থিওরি এবং এম্পিরিক্স দুটা নিয়ে কাজ করে। সো ফার আই নো এটা কোয়ার্টারলি জার্নাল অফ ইকোনমিক্স, যদি আমি একটা জার্নালের নাম বলি তাহলে এটা হচ্ছে কোয়ার্টারলি জার্নাল অফ ইকোনমিক্স, টপ ইকোনমিক্স জার্নাল। তো এই নামগুলো দেওয়ার কারণ এটা বিশেষ করে আমার স্টুডেন্টদের জন্য, যে আসলে যদি ইকোনমিক্সে কী ধরনের লেখালেখি করা উচিত, বা ইকোনমিক্সে একটা পেপারের আসলে মডেল কী ধরনের হওয়া উচিত, দে শুড গো থ্রু দিস জার্নালস। হ্যাঁ, কারণ মানে এছাড়া বিভিন্ন ধরনের জার্নাল বাজারে পাওয়া যায়, অনলাইনে ঢুকলেই পাওয়া যায়। তো এগুলা দেখে আসলে ইকোনমিক্সের পেপার কিভাবে লেখা উচিত, এটা একজন মানে নতুন আম ড্র করা শিখেছে, আম আঁকা শিখেছে নতুন, হ্যাঁ, কিন্তু মানে আমটা আবার লিখে দিতে হয় নিচে যে এটা আম, এটা পেঁপে না, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। এখন আমাদের তো আম দেখে আম আঁকা শিখতে হবে, হ্যাঁ, তো তাহলে মানে আম আমের মতো না হলেও বল হয়ে যাবে না, পেঁপে হয়ে যাবে না। তো এজন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে আসলেই যে একবার কোর খুব শর্ট লিস্টেড জার্নাল যেগুলো আছে, আমি ওই জার্নালগুলো একটু দেখি তারা কিভাবে লিখছে, বা আমি যে টপিক নিয়ে কাজ করতে চাই তারা ওটাকে কিভাবে ফোকাস করেছে, কিভাবে তারা অর্গানাইজ করেছে, তাদের রিসার্চ কোশ্চেনকে কিভাবে ডিল করেছে, ওগুলো যদি আমার সামনে থাকে তো তাহলে আশা করা যায় যে আমার যে রাইট আপটা এটা ওয়েল আর্কুলেটেড হবে। তো লিটারেচার সার্ভে হয়ে গিয়েছে আমার, আমি এখন ডাটা কালেক্ট করব। এখন কোন ধরনের ডাটা আমার রিসার্চ কোশ্চেন ডিল করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমাকে বুঝতে হবে। ডিসাইডিং অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডাটা সেট, এন্টারিং অ্যান্ড স্টোরিং ইউর ডাটা, ইন্সপেক্টিং, ক্লিনিং অ্যান্ড সামারাইজিং ইউর ডাটা। এখন ক্রস সেকশনাল ডাটা সেট থাকতে পারে, টাইম সিরিজ ডাটা সেট থাকতে পারে, পুলড ডাটা থাকতে পারে, প্যানেল ডাটা সেট থাকতে পারে। এখন আমাকে দেখতে হবে যে আমার যে রিসার্চ কোশ্চেন, এই রিসার্চ কোশ্চেনের সাথে কোন ধরনের ডাটা সেটটা অ্যাপ্রোপ্রিয়েট।
যদি ক্রস সেকশনাল ডাটা সেট অ্যাপ্রোপ্রিয়েট হয় সেক্ষেত্রে আমি ক্রস সেকশনাল ডাটা নিয়ে কাজ করব, যদি প্যানেল ডাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেক্ষেত্রে আমি প্যানেল ডাটা নিয়ে কাজ করব। কোন ধরনের সফটওয়্যার আমি ব্যবহার করব, এটা গুরুত্বপূর্ণ এজন্য, সাপোজ আমি এসপিএসএস ব্যবহার করতে চাই, হাউসহোল্ড সার্ভে করেছি আমি, এবং এটা এসপিএসএস সফটওয়্যার ব্যবহার করে আমি ডাটাকে অ্যানালাইজ করব। তো সেক্ষেত্রে মিসিং ভ্যালু যেগুলো আছে সেগুলো মিসিং ভ্যালু কোডিংয়ের ক্ষেত্রে আমরা যেমন 888 বা 999 কোডিং, হ্যাঁ, বা 99 কোডিং আমরা দিই। তো এই ধরনের কোডিং আমরা মিসিং ভ্যালুর কোড আমরা ব্যবহার করি এসপিএসএস এ। যদি স্ট্যাটা ব্যবহার করি তাহলে সাধারণত আমরা ডট এ থেকে ডট জেড পর্যন্ত যে কোনোভাবে আমরা এটাকে মিসিং ভ্যালু কোডিং করতে পারি। কেউ কেউ প্রেসক্রাইব করে যে কোন ধরনের মিসিং ডাটার ক্ষেত্রে কোন কোড আমি ব্যবহার করব। তো ওটা আমরা এখানে আমাদের মানে আলোচনার বিষয় না, সফটওয়্যার রিলেটেড। এটা হয়তো আমরা আরইসির ব্যানারে অন্য কোনো সময় আমরা সফটওয়্যার রিলেটেড কোনো প্রোগ্রাম করব, ওখানে আমরা ডিটেলস দেখব। যাই হোক, তো ডাটা এন্ট্রির ক্ষেত্রে আমরা আগে থেকে ঠিক করে নিই যে কোন সফটওয়্যারে আমি অ্যানালাইজ করব, ওই সফটওয়্যার ইউজেবল ফর্মে আমরা ডাটাগুলোকে এন্ট্রি করব। ইন্সপেক্টিং, ক্লিনিং অ্যান্ড সামারাইজিং ইউর ডাটা, এখানে আমাদের মিসিং ভ্যালু কি কি আছে এগুলোকে আইডেন্টিফাই করা, এছাড়া অন্য কোনো ধরনের মিস্টেক আছে কিনা ডেটার মধ্যে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। সেক্ষেত্রে ভেরিয়েবলের নেচারটা কি এটা আমাকে আগে বুঝতে হবে, যে আমি যে ভেরিয়েবলের ডাটা কালেক্ট করলাম ওই ভেরিয়েবলের ডাটার কি ধরনের ডাটা, এটা কি বাইনারি ভেরিয়েবল, বাইনারি ডাটা আমি 0-1 নিয়ে আমি কাজ করছি কিনা, অথবা এটা কি অর্ডিনাল ভেরিয়েবল কিনা, মেজারমেন্ট স্কেলে আমরা যেটা জানি যে এটা অর্ডিনাল স্কেলে আছে কিনা, অথবা এটার মেজারমেন্ট ইউনিট কি, যদি এটা মিলিয়নে থাকে, কোনোটা মিলিয়নে আছে, কোনোটা থাউজেন্ডে আছে, কোনোটা বিলিয়নে আছে, সেক্ষেত্রে আমার ইন্টারপ্রিটেশনটাও ডিফারেন্ট হবে। এজন্য আমাকে দেখতে হবে যে আমার ভেরিয়েবলের মেজারমেন্ট ইউনিট কোন ফর্মে দেওয়া আছে। এরপর কিছু ভেরিয়েবল থাকতে পারে যেটা পার্সেন্টেজে দেওয়া অথবা প্রপোর্শনে দেওয়া। এখন কোন ফর্মে আছে আমার ভেরিয়েবলের ডাটা, এটা যদি আমি না জানি তো তাহলে আমি ইন্টারপ্রিট করার সময় এটা মিসলিড করবে ইন্টারপ্রিটেশন। বেজ ইয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের আমি যদি সেকেন্ডারি সোর্স বিবিএসএ পাবলিকেশন থেকে ডাটা কালেক্ট করি তো তাহলে দেখা যাবে যে এখানে বিভিন্ন সময়ে টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে বেজ ইয়ারটা ভ্যারি করে, চেঞ্জ হয়েছে, সময়ে সময়ে বেজ ইয়ার চেঞ্জ হয়েছে। অথবা আমি বিবিএস থেকে ডাটা কালেক্ট করছি, ওখানে এক ধরনের বেজ ইয়ার দেখাচ্ছে, যখন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস থেকে ডাটা কালেক্ট করছি তখন ওখানে বেজ ইয়ার ডিফারেন্ট বেজ ইয়ার শো করছে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলা ডাটা কালেক্ট করার পর এটাকে আমাকে বেজ ইয়ার, সেম বেজ ইয়ারে এটাকে কনভার্ট করতে হবে। হ্যাঁ, কোনোটা 95 বেজ ইয়ার আছে, কোনো 2000 বেজ ইয়ার, 2005 বেজ ইয়ার, অথবা 2010 বেজ ইয়ার। প্রত্যেকটা যে আলাদা আলাদা বেজ ইয়ারে যে ডাটা আমি কালেক্ট করলাম এরপর এটাকে আমাকে সেম যে কোনো একটা বেজ ইয়ারে আমাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর এরপর এটা ইউজেবল হবে, আমি ডাটাকে ইউজ করতে পারবো। এরপর আমাকে চেক করতে হবে যে আমি যে ডাটা নিয়ে কাজ করছি এটা অলরেডি ট্রান্সফর্মড ডাটা কিনা। ট্রান্সফর্মড মানে যেমন আমরা অনেক পেপারের ক্ষেত্রে দেখি, অনেক আর্টিকেল যেগুলো পাবলিশ হচ্ছে বা থিসিস পাবলিশ হচ্ছে, এগুলো অনলাইনে তাদের একটা সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস হিসেবে তাদের ডাটাবেসটা দিয়ে দেয় তারা, হ্যাঁ, যাতে করে কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে এটা রেপ্লিকা করতে পারে যেন। তো সেক্ষেত্রে রেপ্লিকেশন স্টাডির ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এটা কোন ফর্মে আছে, লেভেলে আছে নাকি ট্রান্সফর্ম করা হয়েছে। আমার ডাটার এটা কি ফ্রিকোয়েন্সি কত, এটা কি ডেইলি, উইকলি, কোয়ার্টারলি আর অ্যানুয়াল ডাটা, এগুলো আমাকে আগে দেখতে হবে। দেখার পর তারপর আমি আমার এটা ইউজেবল ফরম্যাটে এটাকে নিয়ে আসতে হবে। কোনো ভেরিয়েবল আমি পেলাম যেটা হয়তো কোয়ার্টারলি, আর বেশিরভাগই সব ভেরিয়েবল হচ্ছে মান্থলি।
সেক্ষেত্রে কোয়ার্টারকে কিভাবে মান্থে কনভার্ট করতে পারি, অথবা মান্থলি যেগুলো ছিল সেগুলো কোয়ার্টারলিতে কনভার্ট করা, যে সেম ফ্রিকোয়েন্সিতে সব ডেটাগুলো নিয়ে আসবো, নিয়ে আসার পর এরপর আমি ডেটাকে অ্যানালাইজ করা শুরু করব। আমরা যদি আইএফএসএ ডাটাবেস থেকে ডেটা কালেক্ট করি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্যাটিস্টিক্স পাবলিশড বাই আইএমএফ, এবং এটা খুব প্রিফারেবল একটা ডাটাবেস, এবং আমি এখন এগুলো নিয়ে কাজ করছি বেশি, যেহেতু এখানে খুব সহজেই মান্থলি ডাটা পাওয়া যাচ্ছে ফ্রি অফ কস্ট। কিন্তু ওখানে কিছু ডাটা থাকে যেগুলো দেখা যায় সিজনালি অ্যাডজাস্টেড, কিছু ডাটা সিজনালি আনঅ্যাডজাস্টেড। সুতরাং আমাকে, যদি আমি টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করি যেটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, মান্থলি ডাটা বা কোয়ার্টারলি ডাটা, এখন সিজনালে যদি কিছু ভেরিয়েবল অ্যাডজাস্টেড হয়, বাকি ভেরিয়েবলগুলোকে আমি সিজনালি অ্যাডজাস্ট করার চেষ্টা করি। সিজনালি অ্যাডজাস্ট করার পর এরপর সব ভেরিয়েবল সিজনালি অ্যাডজাস্টেড হয়ে গেল, তারপর আমি আমার যে এস্টিমেশনটা আমি রান করি। সিজনালি অ্যাডজাস্ট করবো কিভাবে, এগুলো আমার টেকনিক্যাল বিষয়, এগুলা ইকোনোমেট্রিক্স বা সফটওয়্যার রিলেটেড কোনো প্রোগ্রাম হলে ওখানে আমরা ডিটেলস দেখবো ইনশাআল্লাহ। এরপর আমরা যেটা করতে পারি যে ডেটার ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কত বা মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এগুলো আমরা একটু চেক করতে পারি। অথবা আমরা এর পাশাপাশি আমরা আরেকটা করতে পারি যে কিছু গ্রাফ আমরা রাফলি, এগুলা যে আমরা মূল পেপারে আনবো কিনা এটা আমরা পরে আলোচনা করব, কিন্তু এগুলো রাফলি আমরা করে দেখতে পারি যে কি ধরনের শেপ দেখতে পাচ্ছি আমি। তো তাহলে আমার ভেরিয়েবলের সম্পর্কে একটা ধারণা হবে। ইভেন কোনো যদি মিস্টেকও থাকে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে, ওটাও সহজে আইডেন্টিফাইড হবে যদি আমরা এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা একটু দেখি। কোনো ভেরিয়েবলের মান হয়তো এটা -2 আসার কথা না, নেগেটিভ ভ্যালু আসার কথা না, মানুষের বয়স, কিন্তু এটা রং এন্ট্রির কারণে এটা নেগেটিভ চলে আসছে। কারো বয়স চলে আসছে 203 বছর। তো নর্মালি এটা আনএক্সপেক্টেড। এই ধরনের মানে মিস্টেকগুলো ইন্সপেকশনের জন্যই আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি, যে কোনো ধরনের মিস্টেক আমার ডেটার মধ্যে আছে কিনা, অথবা কোনো ধরনের আউটলেয়ার আছে কিনা, এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। যদি আমরা গ্রাফিক্যালি আমার ডেটাকে প্রেজেন্ট করে এটা ইন্সপেক্ট করি যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। আমার ডেটা এখন রেডি অ্যানালাইসিস করার জন্য। এখন আমি ডেটা অ্যানালাইসিস শুরু করব। ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি কি ওয়েলএস ব্যবহার করব, অর্ডিনাল লিস্ট স্কোয়ার ব্যবহার করব, নাকি ওয়েটেড লিস্ট স্কোয়ার ব্যবহার করব, জিএলএস ব্যবহার করব? আসলে কোনটা আমি ব্যবহার করব এটা ডিপেন্ড করবে আমি যে এস্টিমেশন মেথড ব্যবহার করব এটার কিছু কি অ্যাসাম্পশন আছে। ওই অ্যাসাম্পশনগুলা আমার যে ডেটাবেস, আমার যে ভেরিয়েবলগুলা, এই ভেরিয়েবলগুলো স্যাটিসফাই করে কিনা এটা কনফার্ম হতে হবে। আমার ডেটা যে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলগুলা, এগুলা নর্মালি ডিস্ট্রিবিউটেড না, বা যদি আমি একটা মডেল রান করছি দেখছি যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, বা এখানে হেটারোস্ক্যালাস্টিসিটি প্রবলেম আছে, বা অমিটেড ভেরিয়েবল বায়াস, বা এই ধরনের বিভিন্ন প্রবলেম আছে। তো সুতরাং এখানে আমাকে তখন দেখতে হবে যে কোন ধরনের এস্টিমেশন মেথড আমার ডেটাকে সাপোর্ট করে, ওই ধরনের এস্টিমেশন মেথড আমাকে ইউজ করতে হবে। যেমন আমরা যেটা দেখছি যে শর্ট রান লং রান রিলেশনের ক্ষেত্রে, শর্ট রান ডায়নামিক্স লং রান রিলেশনশিপ, এটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে টাইম সিরিজ ডাটাতে আমরা জোহানসেন জুসিলিয়াসের যে কোইন্টিগ্রেশন টেস্ট, এই কোইন্টিগ্রেশন টেস্টটাই আমরা খুব বেশি ব্যবহার করছি। কিন্তু মূল বিষয় যেটা, যে জোহানসেন কোইন্টিগ্রেশন টেস্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্যাম্পল সাইজ সাফিসিয়েন্টলি লার্জ হতে হবে। এবং আমরা যদি জোহানসেন জুসিলিয়াসের পেপারটাও দেখি, বা জোহানসেনের যে পেপারটা আছে ওটাও যদি আমরা দেখি, তাহলেও আমরা দেখব যে 100+ তাদের অবজারভেশন। সুতরাং যদি আমার
বাংলাদেশ নিয়ে আমরা কাজ করি সাপোজ, এবং অ্যানুয়াল ডেটা নিয়ে কাজ করি, তাহলে জোহানসেন কোইন্টিগ্রেশন টেস্ট ইউজ করাটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনারা আবার এটা চেক করতে পারেন, জোহানসেনের পেপারটা দেখতে পারেন, জোহানসেন জুসিলিয়াসের পেপার দেখতে পারেন, কিন্তু দে রিকোয়ার্স লার্জ সেট অফ ডেটা। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা পিসারানের যে পেপারটা 2001 যেটা পাবলিশ হলো, ERDL বাউন্স টেস্টিং অ্যাপ্রোচ, তো ওই পেপার আমরা ব্যবহার করতে পারি। তো মূল বিষয় হচ্ছে, যে মেসেজটা আমি দিতে যাচ্ছি এখানে, মূল বিষয়টা হচ্ছে যে কোন ধরনের এস্টিমেশন মেথড আমি ব্যবহার করব, এটা আমাকে ডিসাইড করার আগে দেখতে হবে আমার ডেটার নেচারটা কেমন। যদি আমার ডেটা নন প্যারামেট্রিক টেস্ট রিকোয়ার করে, সেক্ষেত্রে আসলে আমি ERDL বাউন্স টেস্টিং অ্যাপ্রোচও ইউজ করতে পারবো কিনা। সেক্ষেত্রে হয়তো আমাকে কুইন্টাইল রিগ্রেশন, বা যেটা এখন খুব জনপ্রিয় হচ্ছে অ্যাবসলিউট লিস্ট ডেভিয়েশন, এগুলো আমরা ব্যবহার করতে পারি, কুইন্টাইল রিগ্রেশন মডেল। এবং ইদানিং এটা বিভিন্ন ইকোনোমেট্রিক্সের জার্নালে এটার উপরেই বিভিন্ন মডেলকে আপডেট করা হচ্ছে, এবং এটার অনেকগুলো টেস্টই আছে যেগুলো নন প্যারামেট্রিক টেস্ট। 2009-এও একটা পেপার পাবলিশ হয় কুইন্টাইল রিগ্রেশন ব্যবহার করে আমরা কিভাবে কোইন্টিগ্রেশন টেস্ট করতে পারি। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের, সুতরাং আগে থেকেই আমি ডিসাইড করে রাখলাম যে আমি এই ভেরিয়েবল নিয়ে কাজ করব, আমি এখান থেকে ডেটাগুলোকে নিব, আমি এই এস্টিমেশন টুল ব্যবহার করব। বিষয়টা এরকম না। ডেটা কালেকশনের পরে আমাকে দেখতে হবে যে ইকোনোমেট্রিক অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি যে অ্যানালাইসিসটা করতে চাচ্ছি এটা আমার ডেটা সাপোর্ট করে কিনা। যাই হোক, এরপর আমি দেখব যে আমার যে ফাংশনাল ফর্ম, কোন ফাংশনাল ফর্ম আমি এস্টিমেট করব, আমার সব ভেরিয়েবলকে আমি লগারিদমিক ফর্মে নিব কিনা। অবশ্যই এটা সব ভেরিয়েবলকে লগারিদমিক ফর্মে নেওয়াটা জরুরি না, বিশেষ করে যেগুলা রেট দেওয়া আছে। হ্যাঁ, এগুলা তো যেমন ইন্টারেস্ট রেট নিয়ে আমি কাজ করছি, ইনফ্লেশন রেট নিয়ে কাজ করছি, হ্যাঁ, এগুলা আর লগারিদমিক ফর্মে নেওয়া দরকার নাই। বিশেষ করে যেগুলা লার্জ ভ্যালু, যেগুলা যেমন জিডিপি, মানি সাপ্লাই, তো এগুলো আমরা লগারিদমিক ফর্মে নিতে পারি। হ্যাঁ, এবং লগারিদমিক ফর্মে নেওয়া মূলত এটা ইলাস্টিসিটি মেজার করার জন্য ইউনিট ফ্রি হয়ে যায় এটা, এবং ইলাস্টিসিটি মেজারের যে বেনিফিটগুলো, সেই বেনিফিটগুলো আমরা লগারিদমিক ফর্মে ট্রান্সফারের মাধ্যমে পেয়ে থাকি। তো এই জন্য অনেকেই আমরা প্রিফার করি যে আমাদের যে ভেরিয়েবলগুলো, এগুলাকে ফার্স্ট আমরা এটাকে ন্যাচারাল লগে কনভার্ট করি, তারপর আমরা এস্টিমেট করি। এখন আমি যে মডেলটা এস্টিমেট করব, এটা অবশ্যই অবশ্যই ঠিক না, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইউ শুড রিলেট ইউর এম্পিরিক্যাল স্টাডিজ উইথ এক্সিস্টিং ইকোনমিক থিওরি। যে কোনো একটা থিওরি যেটা ইকোনমিক্স লিটারেচারে আছে থিওরি, ওই থিওরিটাকে আমি এম্পিরিক্যালি টেস্ট করতে পারি, এবং যেটা খুবই এক্সপেক্টেড। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার যে ফাংশনাল ফর্ম, এই ফাংশনাল ফর্মটা কি সব ভেরিয়েবলকে লেভেলে রাখতে হবে, নাকি আমি স্কোয়ার নিব কোনো ভেরিয়েবলের। কারণ স্কোয়ার আমরা নিই এটার মার্জিনাল ইফেক্ট দেখার জন্য। আমরা যদি সাপোজ আমাদের একটা ভেরিয়েবল হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স অ্যান্ড এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার দ্বারা আমরা যেটা করতে পারি, এই যে কোয়াড্রেটিক ফাংশন আমি নিচ্ছি, কোয়াড্রেটিক ফাংশন নেওয়ার মাধ্যমে আমরা এটার মার্জিনাল ইফেক্ট সহজে আমি বের করতে পারবো। হ্যাঁ, যেটা কি ইনভার্টেড ইউ শেপ, নাকি এটা ইউ শেপড, নাকি এটা ইনভার্টেড ইউ শেপড হচ্ছে তারপর আবার ইনক্রিজ করছে। যেমন দেশের যদি ইনইকুয়ালিটি আমি এস্টিমেট করতে চাই, এবং ইনইকুয়ালিটিকে যদি আমি আমাদের ইনকাম পার ক্যাপিটার সাথে রিলেট করি, তাহলে দেখা যাবে যে আমাদের 2010 পর্যন্ত
যতটুকু আমার মনে পড়ছে যে আমি একবার কাজ করেছিলাম এটার উপর 2010 পর্যন্ত আমি দেখলাম যে খুব চমৎকার একটা গ্রাফ আসে বাংলাদেশের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে ইনভার্টেড ইউ শেপড। এবং ওই সময় আমি যখন ইন্ডিয়া চায়না তাদেরটা ড্র করলাম, তো তখন ইন্ডিয়া চায়নার ক্ষেত্রে এই ধরনের ইনভার্টেড ইউ শেপ আমি পাইনি। যাই হোক, কিন্তু এখন যদি কেউ আবার বাংলাদেশের কুজনেটস ইনভার্টেড ইউ হাইপোথিসিস টেস্ট করতে চায়, যদি প্লট করে, তাহলে প্লট করলে দেখবে যে এখন এটা ইনভার্টেড ইউ শেপ নাই। তো এখন যে আবার এটা নিচে নামার পরে আবার উঠছে, এটাকে যদি আমি অ্যাড্রেস করতে চাই আমার মডেলের মধ্যে, তাহলে এটাকে কিউবিক ফাংশনে নিয়ে আসতে হবে। যদিও কুজনেটের যে ইনভার্টেড ইউ, এই ইনভার্টেড ইউ হাইপোথিসিস এটা ডিজার্ভ করে কোয়াড্রেটিক ফাংশন, কিন্তু আমার গ্রাফ বলছে যে না, এখন আমার যে ডেটা, এই ডেটা ডিজার্ভ করে একটা কিউবিক ফাংশন। সুতরাং আমি কোন ধরনের ফাংশনাল ফর্ম নেব, এটা আমার যে এক্সিস্টিং থিওরি বা পিওর এম্পিরিক্যাল স্টাডিজ, ওগুলো দেখে আমাকে বুঝতে হবে যে কোন ধরনের ফাংশনাল ফর্ম আমার এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে। কোনো ধরনের স্পেসিফিকেশন এরর আছে কিনা, omitted variable bias, wrong functional form, হ্যাঁ, inclusion of irrelevant variable, তো এই ধরনের কোনো স্পেসিফিকেশন এরর আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। কোনো ধরনের মেজারমেন্ট এরর আছে কিনা এগুলাকে আমাকে চেক করতে হবে। তো এই যে এরর লার্নিং এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কখনো কখনো মনে হচ্ছে যে খুব চমৎকার একটা রেজাল্ট পেয়ে গেলাম, হ্যাঁ, আমরা উইশ করতে থাকি যে এক্সপেক্টেড রেজাল্ট পেয়ে গিয়েছি। এরপর যখন স্পেসিফিকেশন এরর টেস্ট করছি, তো তখন দেখছি সবগুলাই ফেইল, কোনো স্পেসিফিকেশন এরর টেস্টেই এটা আমি সাকসেসফুল না, সবগুলোর ক্ষেত্রে সিগনিফিকেন্ট আসছে, অমিটেড ভেরিয়েবলের ক্ষেত্রেও সিগনিফিকেন্ট, তার মানে অমিটেড ভেরিয়েবল আছে। রং ফাংশনাল ফর্মের ক্ষেত্রে আমি দেখছি রং ফাংশনাল ফর্ম আছে। তো এই যে প্রবলেম, তো এটা সলভ করে ওইগুলো অ্যাড্রেস করছি আমি। অ্যাড্রেস করার পর আমি আরও কিছু ভেরিয়েবল ইনক্লুড করলাম অথবা কিছু ভেরিয়েবল এক্সক্লুড করলাম, যেটাকে আমরা বলি বটম আপ অ্যাপ্রোচ, টপ টু বটম অ্যাপ্রোচ। তো এই যে অ্যাপ্রোচের মধ্যে দিয়ে গিয়ে তারপরে আমি আমার মডেলটাকে ফিট করার চেষ্টা করি, এবং এর মধ্যে দিয়ে হয়তো এক সময় আমি আমার যে এক্সপেক্টেড রেজাল্ট আমি পেয়ে যাব। তো এই জন্য এটা রিসার্চ, আমরা জানি রিসার্চ হচ্ছে এক ধরনের গেম, হ্যাঁ, রিসার্চ হচ্ছে এক ধরনের খেলা। এটা ডাটা নিয়ে খেলা করা। আগে থেকেই আমি ঠিক করে রাখলাম যে এই ভেরিয়েবলগুলো নিয়ে আমি কাজ করব, এটার কোনো সুযোগই নাই। এই জন্য ডাটা কালেক্ট যখন আমি করব, তখন লার্জ সেটস অফ ডাটা আমাকে কালেক্ট করতে হবে। যত মানে ম্যাক্সিমাম ভেরিয়েবল, যত বেশি রিলেভেন্ট ভেরিয়েবল আমার ডাটাবেজে থাকবে, তত বেশি আমার ফ্রিডম থাকবে যে বিভিন্ন কম্বিনেশন নিয়ে আমার মডেলটাকে ফিট করার জন্য, যে কোন মডেলটা আমার ফিট করছে, যে এটা সাইনগুলো এক্সপেক্টেড সাইন আমি পাচ্ছি, বা ভেরিয়েবলগুলোও স্পেশালি আমার কোর ভেরিয়েবল, যেটা কোর ভেরিয়েবলটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হচ্ছে, এবং ম্যাগনিটিউডটাও এক্সপেক্টেড ম্যাগনিটিউড আমি পাচ্ছি। স্পেসিফিকেশন এরর টেস্ট করেও দেখছি যে সব জায়গায় সাকসেসফুল। ডায়াগনস্টিক টেস্ট করে আমি দেখছি যে কোনো প্রবলেম নাই, কোনো হেটেরোস্ক্যালাস্টিসিটি প্রবলেম নাই, কোনো অটোকোরিলেশন প্রবলেম নাই, হ্যাঁ। তো এইভাবে করে তখন আমাকে একটা ফাইনাল রেজাল্টের দিকে আমাকে যেতে হবে। সুতরাং এটা প্রি ডিটারমিন্ড, আমি যে এই ভেরিয়েবল নিয়ে আমি কাজ করব, এই মডেল রান করব, যে রেজাল্ট আসছে ওটাই আমি, ওটার উপর আমি লেখালেখি শুরু করব, বিষয়টা এরকম না। এরর লার্নিং এর মধ্যে দিয়ে আমরা একটা সাকসেসফুল রেজাল্ট আমি পেয়ে গেলাম, এখনো কিন্তু আমরা লেখালেখি শুরু করিনি। আমরা ডেটা অ্যানালাইসিস মাত্র শেষ করলাম। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এখন আমার এম্পিরিক্যাল পেপার এখন আমরা লেখা শুরু করব, রাইটিং অ্যান এম্পিরিক্যাল পেপার। একটা কমন মিস্টেক, যেটার জন্য আমাদের অনেক সাফার করতে হয়, বিশেষ করে নোভিস রিসার্চার যারা, আমরা নতুন লিখছি যারা, সেটা হচ্ছে যে আমরা শুরুতেই চমৎকার একটা ইন্ট্রোডাকশন লিখে ফেলি,
লিটারেচার সার্ভে করে ফেলি, ডেটা সোর্স লিখে ফেললাম, এর মধ্যে ডেটা কালেক্ট করলাম, ডেটা অ্যানালাইজ করলাম, কিন্তু ফাইনালি দেখলাম যে অ্যানালাইসিস করে আমি কারেক্ট বা এক্সপেক্টেড রেজাল্ট আমি পাচ্ছি না, অথবা ডেটা কালেক্ট করতে গিয়ে আমি একটু আগে আসি, ডেটা কালেক্ট করতে গিয়ে আমি দেখলাম যে এটার উপর ডেটা পাওয়া যাচ্ছে না। সুতরাং আমি যে 2-3 মাস 6 মাস ধরে আমি যে ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ লিখলাম, এরপরে আমি যখন আমার সিনিয়রের সাথে, আমার মেন্টরের সাথে, আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি, তো তখন আলটিমেটলি যেটা করতে হচ্ছে, সে বলছে যে তুমি তোমার টপিক চেঞ্জ করে ফেলো, তুমি এটার উপর কাজ করো না, তাহলে তোমার সামনে আরও প্রবলেম হতে পারে। তো সুতরাং এই যে আমার ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ লিখতে গিয়ে যে সময়টা নষ্ট হলো, এই সময়টা আমি পিছিয়ে পড়লাম। এই জন্য ওয়াইজ ডিসিশন যেটা, যে আমরা এর আগে যে স্টেপগুলো দেখলাম, যে পোজিং এ রিসার্চ কোশ্চেন, তারপর লিটারেচার সার্ভে করলাম, ডেটা কালেক্ট করলাম, ডেটা অ্যানালাইজ করলাম, এরপর আমার রেডি, ডেটা রেডি, ডেটাবেস রেডি। এখন আমি আমার রেজাল্ট মাথায় রেখে এখন আমি ফর্মালি আমার এমপিরিক্যাল পেপার অথবা আমার আর্টিকেল অথবা আমার থিসিস লেখা শুরু করি। আচ্ছা, রাইটিং অ্যান এমপিরিক্যাল পেপার, এখানে জেফ্রি ওলরিজের একটা কথা আমি কোট করেছি এখানে, জেফ্রি ওলরিজ। তো উনি বলছেন যে ডু নট বি ডিসকারেজড if you find writing an empirical paper difficult. Most professional researchers have spent many years learning how to craft an empirical analysis and how to write the results in a convincing form. সুতরাং আমি লিখতে গিয়ে দেখছি যে না, এর আগে কত চমৎকার চমৎকার লেখা পড়লাম, আমেরিকান ইকোনমি রিভিউতে লেখা পড়লাম, কোয়ার্টারলি জার্নাল অফ ইকোনমিক্সের লেখা পড়লাম, কত সুন্দর লিখেছে। হ্যাঁ, ইভেন আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজে, হ্যাঁ, বিডিএসএ বিআইডিএসএ যে জার্নালটা, ওখানেও আমি সুন্দর সুন্দর আর্টিকেল পড়লাম, কিন্তু আমার লেখা তো ওরকম হয় না। সুতরাং এটা হতাশ হওয়ার কিছু নাই, এরও লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, করতে করতে আমরা শিখব। সুতরাং যে যত লিখবে তার লেখার উপরে তত বেশি দখল আসবে, এজন্য হতাশ না হয়ে আমরা লিখতে থাকি। আচ্ছা, আউটলাইন অব অ্যান এমপিরিক্যাল পেপার একটা কমন ফরম্যাট, যেটা সাধারণত আমরা দেখি: ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ইকোনোমেট্রিক মডেলস অ্যান্ড এস্টিমেশন মেথডস, the data or sources of data, result discussion, and finally conclusions and policy recommendations. তো এগুলা থাকতে পারে আমার পেপারের মধ্যে, কেউ চাইলে আমরা এই ফরম্যাটকে চেঞ্জও করতে পারি। ওভারঅল কিছু গাইডলাইন আমি এটা মূলত ম্যানকিউ থেকে নিয়েছি, যে লেখার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয় মাথায় রাখা উচিত। তো উনি বলছেন যে স্টে ফোকাসড, আমার যে রিসার্চ কোশ্চেন যেটা ছিল ওখানে আমাকে ফোকাস থাকতে হবে। ইফ সাম ম্যাটেরিয়াল ইজ ইররিলেভেন্ট টু দিস পয়েন্টস ইট শুড প্রবাবলি বি কাট, এটা বাদ দিতে হবে আমার পেপার থেকে, ফোকাস করতে হবে আমার মূল এরিয়ার উপরে। সাপোজ আমি যেমন কোভিড-19 অ্যান্ড অয়েল প্রাইস শক নিয়ে আমি কাজ করছি। এখন কোভিড-19-এর কারণে স্টক মার্কেটে কি ধরনের ভলাটিলিটি আসছে, বা ইকোনমিক আনসার্টেনিটি কীভাবে জেনারেট করছে, কীভাবে আমরা কোরিলেট করছি, এটার উপর কী কী পেপার আছে, ওগুলো আমার দেখার বিষয় না। কোভিড-19 এটা হ্যাজার্ডাস ইম্প্যাক্ট অন হেলথ, এগুলো আমার এখানে স্টাডি করার বিষয় না। ফোকাস থাকতে হবে আমার যে রিসার্চ কোশ্চেন, ওই রিসার্চ কোশ্চেনের উপর ফোকাস থাকতে হবে। ওকে, কিপ সেন্টেন্স শর্ট। ম্যানকিউ যেটা বলছেন যে এখানে আমাদের যদি শর্ট ফর্মে আমি সেন্টেন্সগুলোকে লিখি, তো তাহলে এটা বোঝা সহজ, রিডারের জন্য রিড আউট করা সহজ, এজন্য শর্ট সেন্টেন্স আমি লিখি। এবং উনি বলছেন যে মনোসিলেবল আমরা এখানে ব্যবহার করতে পারি, যেটা পড়তেও আমাদের জন্য সুবিধা হয়। প্রেজেন্ট টেন্স ইজ প্রিফারেবল, তবে এখানে মিক্সড আমরা দেখি, কেউ প্রেজেন্ট টেন্স ব্যবহার করে, কেউ পাস্ট টেন্স ব্যবহার করে পিওর এমপিরিক্যাল স্টাডি যখন আমরা সাইট করি এই ক্ষেত্রে। তো এখানে প্রেজেন্ট টেন্স ইজ প্রিফারেবল, আমরা প্রেজেন্ট টেন্সে এগুলোকে লিখতে পারি। আচ্ছা, সাইট পিওর ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য অথর্স গাইডলাইন্স। আমরা যখন আগের লেখাগুলোকে সাইট করব,
তো তখন আমি এই লেখাটা কোথায় দিতে চাচ্ছি ওইটা যদি আমার মাথায় থাকে আগে থেকে আমি ঠিক করে রাখি যে আমি এই জার্নালে লেখাটা সাবমিট করব, অথবা আমার এই ডিসার্টেশন আমি যে ইউনিভার্সিটিতে সাবমিট করব ওই ইউনিভার্সিটির গাইডলাইন কি, ওই গাইডলাইন অনুযায়ী যদি আমি শুরু থেকে লিখি তাহলে পরে একটা রিভাইজ করার প্রয়োজন হয় না। সুতরাং cite your words according to the author's guidelines. Try to avoid contraction or abbreviation. For example, আমরা I.E. না লিখে আমরা এটাকে that is লিখতে পারি, E.G না লিখে আমরা for example, for instance আমরা লিখতে পারি। এইগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এবং এটা কোনো কোনো জার্নালে রিকোয়ারমেন্টে দেওয়াই থাকে, হ্যাঁ, যে শর্ট ফর্ম অ্যাভয়েড করতে হবে। Good writers avoid the passive voice. আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করতে পারি rather choosing passive voice. Positive statements are more convincing than normative statements. আমরা রেজাল্ট পেলাম, রেজাল্ট পেয়ে আমি বললাম যে তাহলে আমাদের এটা করা উচিত, we should reduce oil price, we should take necessary steps for the poor. এই যে should, ought to, এই ধরনের যে নর্মেটিভ স্টেটমেন্ট এটা আমাদের বাদ দিয়ে চেষ্টা করতে হবে যে পজিটিভ স্টেটমেন্ট দেওয়ার, হ্যাঁ, যে তাহলে এটা যদি আমরা বাড়াই তাহলে এটা বাড়বে, এটা যদি এই ভেরিয়েবলে যদি বাড়াই তাহলে এটা কমবে, বা এই চ্যানেলে কমবে, এই চ্যানেলে বাড়বে, এই চ্যানেলে হিউম্যান লাইফ এফেক্টেড হবে। তো এইভাবে করে আমরা পজিটিভ স্টেটমেন্ট দিব, মানে নর্মেটিভ স্টেটমেন্ট না দিয়ে। অ্যাভয়েড জার্গন, অনেক বেশি আমরা যদি ইকোনমিক্সের টার্মিনোলজি যদি আমি ব্যবহার করি তো তাহলে এটা শ্রুতি মধুর বা রিড আউট এটা সহজ হবে না, এজন্য আমরা চেষ্টা করব এটাকে মিনিমাম রাখার জন্য। রিভাইজ ওয়ার্ড সেন্টেন্সেস, সেন্টেন্সে অনেক ওয়ার্ড এটাকে আমরা কমানোর চেষ্টা করব, যেমন ইন অর্ডার টুর জায়গায় আমরা টু লিখতে পারি, ওয়েদার অর নট এর জায়গায় ওয়েদার লিখতে পারি, ইকুয়াল টু এর জায়গায় আমরা ইকুয়ালস লিখতে পারি, এভাবে করে আমরা ওয়ার্ড কমিয়ে নিয়ে আসতে পারি। কিপ ইউর রাইটিং সেলফ কন্টেইনড, খুব বেশি আমরা যদি রেফারেন্স দিই অন্য ওয়ার্কের আগে যারা কাজ করেছে তাদের কাজের, অথবা আমি বললাম যে এটা সামনে আসবে, আমি বললাম যে এটা পিছনে বলে এসেছি, তো তাহলে এটা ডিস্ট্রাক্টিং এটা রিডারের জন্য, এবং এটা বারবার তাকে পিছনে যেতে হবে, বারবার সামনে যেতে হবে। তো চেষ্টা করতে হবে যে এটাকে মিনিমাম রাখার জন্য, সেলফ কন্টেইনড রাখার জন্য। যদি কোনো ডিটেলস কিছু আমি দিতে চাই যেটা আমার এই রিসার্চের সাথে ডাইরেক্টলি রিলেটেড না, কিন্তু ইন্টারেস্টেড রিডার এটা পড়তে পারে, দেখতে পারে, বা একটু ডিটেলস যদি কেউ দেখতে চায় দেখতে পারে, তো এগুলো আমরা ফুট নোটে, এন্ড নোটে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা ইকোনমিক্সের টার্ম ক্ষেত্রে যে লং রান শর্ট রান ব্যবহার করি, তো লং রান উইদাউট হাইফেন এটা হচ্ছে নাউন ফর্ম, আর লং রান মাঝখানে যদি হাইফেন দিই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। সুতরাং কোনো একটা ভেরিয়েবল আমি বলছি যে ইট উইল গো আপ ইন লং রান, তো এই ক্ষেত্রে আমাদের লং রানে একটা হাইফেন আমরা ব্যবহার করব। এই ধরনের যদি অ্যাডজেক্টিভ ফর্মে আমরা ব্যবহার করি শর্ট রান লং রান, তাহলে হাইফেন ব্যবহার করতে হবে। ম্যানকিউ ওখানে দুইটা বইয়ে রেফার করেছেন, আমি এটা হুবহু এখানে কোট করেছি, বাই এ কপি অফ স্ট্রাঙ্ক অ্যান্ড হোয়াইটস এলিমেন্টস অফ স্টাইল অ্যান্ড উইলিয়াম জেনসার অন রাইটিং ওয়েল, read them again and again and again. এবং দুইটা বই আপনারা অনলাইনে সার্চ করলে দুইটা বই আপনারা ডাউনলোড দিতে পারবেন, পিডিএফ দেওয়া আছে অনলাইনে, এবং এটা আমরা যদি বারবার পড়ি তাহলে আমাদের রাইটিং স্টাইল এটা ডেভেলপ করবে। আমাদের চেষ্টা করতে হবে আমাদের পেপারটাকে সিম্পল রাখার জন্য, যাতে করে যে কেউ চাইলেই এটাকে পড়তে পারে, বুঝতে পারে। কিছু বিষয়, কিছু ইকোনমিক্সের টার্ম, কিছু ইকোনোমেট্রিক্স এগুলো তো থাকবেই, এটা সবার জন্য না, বিশেষ করে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এগুলো এমনভাবে আমরা লিখি যেন আমার রুমমেট যে ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট সেও যাতে এটা পড়ে কিছু একটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারে। ফাইনালি, বি ইয়োর ওন ওর্স্ট এনিমি, বি ইয়োর
own worst enemy. If you are not, someone else will be. হ্যাঁ, যদি আমি নিজে আমার শত্রু না হই তাহলে দেখা যাবে যে আরো অনেক শত্রু, অনেক বড় বড় যারা রিভিউ করছে আমার পেপারটা, ধরে রিজেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, যে না, সাবস্টেন্সিয়াল কোনো কাজ এখানে হয়নি। সুতরাং আমার পেপারটা শেষ করার পর আমি বারবার এটাকে চেক করি। হ্যাঁ, আমি রিভিউ করছি যে আমার এখানে কি কি মিস্টেক আছে বড় বড়, ওগুলো আইডেন্টিফাই করি এবং ওগুলোকে অ্যাড্রেস করি আমি। ইন্ট্রোডাকশনে যে বিষয়গুলো থাকবে, বেসিক অবজেক্টিভস, হোয়াই উই শুড কেয়ার অ্যাবাউট দিস স্টাডি, কেন আমি এই স্টাডিটা করছি, ইজ ইট আ কন্ট্রোভার্সিয়াল থিওরিটিক্যাল রেজাল্ট, এটা কোনো কন্ট্রোভার্সি আছে কিনা, এটা কোনো পলিসি কোশ্চেন আমি অ্যাড্রেস করছি কিনা, অথবা প্রেজেন্ট ইকোনমিক পার্সপেক্টিভে এটা ইম্পর্টেন্ট কিনা, এটা আমাকে ইন্ট্রোডাকশনেই বলে দিতে হবে। যদি আমি একটা পাজল দিয়ে দিতে পারি রিডারকে, একটা সারপ্রাইজ, তার যে ইনটিউশন রিডারের ঠিক তার উল্টা একটা কিছু দিয়ে আমি শুরু করছি যে না, সাধারণ মানুষের ধারণা হচ্ছে এটা, কিন্তু আসলে এই ভেরিয়েবল দ্বারা এই ভেরিয়েবল ইম্প্যাক্টটা এরকম হতে পারে। তো এই ধরনের যদি আমি একটা ইন্টারেস্টিং বা একটা পাজল দিয়ে আমি শুরু করি ইন্ট্রোডাকশন, তো তাহলে রিডার অ্যাট্রাক্ট হবে এবং এই যে তার অ্যাট্রাকশন, এই যে তার ইন্টারেস্ট, এটাই তাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। সুতরাং এই ধরনের একটা পাজল আমরা ইন্ট্রোডাকশনে দিয়ে দিতে পারি। আচ্ছা, ফোর্থ যেটা এখানে দেখা যাচ্ছে, এটা আমি জেফ্রি ওলরিজের থেকে নিয়েছি, যে প্রেজেন্টিং সিম্পল স্ট্যাটিস্টিক্স অর গ্রাফস দ্যাট রিভিল a seemingly paradoxical relationship is a useful way to introduce the paper's topic. আমরা এটা ইন্ট্রোডাকশন অথবা যদি ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি এরকম কোনো একটা সেকশন থাকে আমার পেপারের মধ্যে, পার্ট থাকে, তো ওখানেও আমি এটিকে আনতে পারি যে সিম্পল কিছু গ্রাফ, যেমন আমি বললাম যে কুজনেটস ইনভার্টেড হাইপোথিসিস, তো এটা আমি দেখাতে পারি যে বাংলাদেশে আসলে কি ধরনের শেপ দেখা যাচ্ছে, বা ট্রেড ওপেননেসের সাথে কি ধরনের শেপ, বা এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ আমি দেখতে চাচ্ছি কি ধরনের শেপ। তো গ্রাফিক্যালি যদি আমি দেখাই, এরপরে যদি আমি টেকনিক্যালি রিগোরাসলি যদি আমি এটাকে এক্সপ্লেন করি, তো তাহলে এটা আমি কি করতে চাচ্ছি এটা বোঝা আমার জন্য সহজ হবে। রিভিউ অফ দ্য লিটারেচার, এক্ষেত্রে আমাদের মূল বিষয় হচ্ছে যে কি কাজ হয়েছে এর আগে এবং কি কাজ বাকি আছে, তার মানে কিভাবে আগের যে কাজগুলো এগুলোকে আমি ইমপ্রুভ করতে পারি, এটাই মূলত লিটারেচার রিভিউ এর কাজ। এখানে আরেকটা বিষয় যে ইকোনমিক্স ডিসিপ্লিনে যেহেতু আমরা কন্ট্রিবিউট করব, সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে বেশিরভাগ পেপারই আমরা যখন সাইট করব এটা ইকোনমিক্স লিটারেচারের হতে হবে, এটা বাঞ্ছনীয়। যেমন আমি কাজ করছি একটা আমার স্টুডেন্টের সাথে, এটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার PM 2.5, এটা উপস্থিতি বাতাসে কি পরিমাণ এবং এর কারণে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ বা রেসপিরেটরি ডিজিজ এগুলা কি পরিমাণ বাড়ছে, চাইল্ড মর্টালিটি কি পরিমাণ বাড়ছে ডিউ টু রেসপিরেটরি ডিজিজ, এটা আমরা এখানে দেখতে চাচ্ছি। তো আমরা অনেক পেপার পেলাম যেগুলা জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা কাজ করেছে। ইন দ্য মেন টাইম আমরা কোয়ার্টারলি জার্নাল ইকোনমিক্স বা অন্যান্য ইকোনমিক্স ডিসিপ্লিনের অনেক জার্নাল আমরা পেলাম। তো এই ধরনের হেলথ ইকোনমিক্সে আমি কাজ করছি অথবা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স নিয়ে কাজ করছি। তো এখানে চেষ্টা করতে হবে যে মেডিকেল সায়েন্সের জার্নালের সাইটেশন যত মিনিমাম রাখা যায় তত ভালো, বা এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে যত বেশি কম আমি নেব তত ভালো। কিছু বেসিক সায়েন্টিফিক এক্সপ্লানেশনের জন্য, বায়োলজিক্যাল সায়েন্সের এক্সপ্লানেশনের জন্য আমরা তাদের পেপারকে সাইট করব, মানে ফিউ অফ দেম। আর আমার বেশিরভাগ লিটারেচারই আমি কালেক্ট করব ইকোনমিক্স ডিসিপ্লিন থেকে। সাইটেশন অফ মোর রিসার্চ ইজ বেটার দ্যান লেস, এক্ষেত্রে আমার একটা যেটা কথা, এটা হচ্ছে যে আসলে কোন জার্নালের পেপার আমি সাইট করব। যেহেতু অনলাইন বেসড বা যেগুলো আসলে যদি ওরা বলছে পিয়ার রিভিউড জার্নাল, কিন্তু আসলেই কতটুকু পিয়ার রিভিউ হয় ওই সমস্ত জার্নালে যারা লিখছে তারা ভালো বলতে পারবে। আজকে আমি যদি লেখা দিই তাহলে উইদিন 1 উইক হয়তো বলছে যে ইয়োর পেপার, কংগ্রেচুলেশনস, ইয়োর পেপার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর পাবলিকেশন, হ্যাঁ, পে দিস পাবলিকেশন ফি, দিস। তো এখন আসলে ওই পেপার
যে রেজাল্ট আসছে ওই রেজাল্টটা ম্যানিপুলেটেড রেজাল্ট কিনা, ওই পেপারটা কারেক্টলি ইনভেস্টিগেট করেছে কিনা, ভেরিয়েবলগুলোকে কারেক্ট যে ইকোনোমেট্রিক্স টুলস এগুলো সে ব্যবহার করেছে কিনা, এগুলো নিয়ে কোশ্চেন আছে। তো এই জন্য ভালো যে এস্টাবলিশড জার্নাল যেগুলা, আমাদের পরিচিত জার্নাল যেগুলা সত্যিকারের পিয়ার রিভিউ হয়, ওই সমস্ত পেপার যদি আমি সাইট করি এটাই ভালো, আমি সেফ সাইডে থাকতে পারবো। তো সুতরাং আমরা চেষ্টা করব যে যত বেশি আমরা ভালো মানের যে লেখাগুলো আছে এগুলো যত বেশি আমি কাভার করতে পারবো, ততই আমি আমার যে লিটারেচার গ্যাপ যেটা আছে, যে কোন কাজটা করা হয়নি ওটা আমি আইডেন্টিফাই করতে পারবো এবং ওটার উপর আমি কাজ করতে পারবো। কিপ ইন মাইন্ড দ্যাট ইউ শুড কাভার অনলি দোজ ওয়ার্ডস দ্যাট আর ডাইরেক্টলি রিলেভেন্ট টু ইয়োর রিসার্চ। এটা সম্পর্কে আগেও বলা হয়েছে যে যেটা নিয়ে আমি কাজ করতে চাই শুধু সেটাকেই আমাদের ফোকাস করতে হবে এখানে। Review of the literature. The first objective of the literature survey is to demonstrate your familiarity with scholarly work on your topic, trace the development of important themes, draw out any tensions in the pure studies. Tension কি ছিল ওটাকে আইডেন্টিফাই করি। সেকেন্ড হচ্ছে lay the foundations of your paper. এখন আমি লিটারেচার সার্ভে করলাম, লিটারেচার গ্যাপ আইডেন্টিফাই করলাম, এখন আমি আমার পেপারের ফাউন্ডেশন পেয়ে গেলাম যেটার উপর আমি কাজ করব। সুতরাং ওইটাকে আমি এখন লিখি লিটারেচার সার্ভের সেকেন্ড পার্টে, আমি এখন এটা সম্পর্কে লিখি যে আগের এক্সিস্টিং লিটারেচারের মধ্যে কি শর্টকামিংস আছে। প্রোভাইড ইউর মোটিভেশন, যেটা আমার মোটিভেশন হিসেবে কাজ করছে লিটারেচার গ্যাপ। এক্সপ্লোর দ্য ইস্যুস ইউ ইন্টেন্ড টু রেইজ, দ্য অ্যাপ্রোচ ইউ উইল টেক উইথ রেফারেন্সিং টু প্রিভিয়াস স্কলারলি রিসার্চ। এখানে একটা বিষয় একটু বলে রাখি যে আমরা লিটারেচার রিভিউ যখন করব, অনেকগুলো লিটারেচারের কথা বললাম, এরপর বললাম আগের আসলে কোনো কাজই হয়নি বা আগে যে কাজগুলো হয়েছে সেগুলো সবগুলাই এই ধরনের প্রবলেম আছে। তবে ঢালাওভাবে না বলে আমরা ওই পেপারের স্ট্রেংথ কি ওটা যদি আমরা অ্যাড্রেস করি এবং সাথে সাথে ওই পেপারের যে ইমপ্রুভমেন্টের জায়গা কোনটা ওইটাকে যদি আমি ওখানে অ্যাড্রেস করতে পারি, তাহলেই আমি আমার পেপারের লিটারেচার গ্যাপটা খুঁজে বের করতে পারবো। হয়তো আমি যাদের পেপার সাইট করেছি, যাদের পেপারটা এখানে ক্রিটিসাইজ করছি, এদেরই কারো কাছে আমার যে পেপার, এই পেপারটা রিভিউ করার জন্য পাঠানো হবে। সুতরাং আমাকে খুব কেয়ারফুলি কশাসলি আমাকে লিটারেচার সার্ভে করতে হবে, লিটারেচার রিভিউ লিখতে হবে। Where should I write the literature review? এখন কেউ কেউ বলে যে লিটারেচার রিভিউ এটা আমরা সেপারেট একটা সেকশন করতে পারি, কেউ কেউ বলে যে না এটা ইন্ট্রোডাকশন একটা পার্ট হিসেবে আমরা দিয়ে দিতে পারি। ইট ডিপেন্ডস অন দ্য টেস্ট অফ দ্য অথর। এখন এটা আমার উপর ডিপেন্ড করবে, কখনো কখনো এটা জার্নালের উপর ডিপেন্ড করতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি ইকোনমিক্স লেটার্সের কথা বলি, তো ইকোনমিক লেটার্সে আপনারা দেখবেন যে ওদের ওয়ার্ড লিমিট দেওয়া থাকে যে 2000 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। অ্যাপ্লাইড ইকোনমিক লেটার্স ওখানেও বলে যে খুব অল্প লেখার ভিতরে লেখাটাকে তুমি শেষ করো। তো সুতরাং অনেক বেশি লিটারেচার সার্ভে করার সুযোগ থাকে না, ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা লিটারেচার রিভিউকে মার্চ করে দিই। তবে যদি এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে থাকে, আমি লিখতে চাই, সেক্ষেত্রে আলাদা একটা পার্ট করতে হবে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে যে থিওরিটাকে আমি এখানে টেস্ট করতে চাই এমপিরিক্যালি, ওই থিওরিটিক্যাল মডেলটা আমি এখানে লিখে দিতে পারি। এটা ইকুয়েশনের মাধ্যমে হতে পারে, অথবা যে কনসেপ্ট, এই কনসেপ্টটা ভার্বালিও আমি এখানে প্রেজেন্ট করতে পারি যে আমি আসলে কি নিয়ে কাজ করতে চাচ্ছি। এই থিওরিটিক্যাল মডেল বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অথবা বলতে পারি মডেল স্পেসিফিকেশন, এই বিষয়টা আমরা এখানে ক্লিয়ারলি লিখতে পারি যে কোন মডেলটা আমরা টেস্ট করতে চাচ্ছি। ইকোনোমেট্রিক মডেল এক্সপ্লেনেশন মেথড, আমরা যেটাই টেস্ট করি এই সম্পর্কে আগেও আলোচনা হয়ে গিয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে যদি আমরা মাইন্ড ডিমান্ড ফাংশন ইন্টারেস্ট রেটের সাথে শর্ট টার্ম লং টার্ম রিলেশন বের করতে চাই, তাহলে আমরা ইউনিট টেস্ট করতে পারি, কোয়েন্টিশন টেস্ট করতে পারি, এরর কারেকশন মেকানিজম আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো লিটারেচার গ্যাপের ক্ষেত্রে আমরা অনেক সময় চ্যালেঞ্জ ফেস করি যে আসলে কিভাবে আমরা লিটারেচার গ্যাপটাকে আইডেন্টিফাই করব। তো একটু বলি আমি, যারা আমরা নতুন লিখছি তাদের জন্য, যে এটা খুব সহজ কিছু বিষয় আছে যারা আমরা একদম, এটা শুধুমাত্র তাদের জন্য যারা মাত্র লেখা শুরু করছে তাদের জন্য। হ্যাঁ, যে আমরা এক্সিস্টিং যে আর্টিকেল আছে ওই আর্টিকেলেই হয়তো তারা ইউনিট টেস্ট, কোয়েন্টিশন টেস্ট, এরর কারেকশন মেকানিজম তারা ব্যবহার করেছে, কিন্তু আমি এখন ইউনিট টেস্টটা করলাম কুইন্টাইল
ইনুটু টেস্ট আমি করলাম, কুইন্টাল কোয়েন্ডিশন টেস্ট আমি করলাম। তো তার মানে আমি নিউ মেথড আমি ব্যবহার করছি, কিন্তু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কিন্তু আগের মতোই, থিওরিটিক্যাল মডেলটা আগের মতোই, শুধুমাত্র নিউ এস্টিমেশন টুল আমি এখানে ব্যবহার করছি। আগে প্যানেল ডাটা এস্টিমেশনের ক্ষেত্রে তারা এটাকে স্টেশনারি প্যানেল রান করেছে, ফিক্সড ইফেক্ট মডেল, র্যান্ডম ইফেক্ট মডেল ব্যবহার করেছে, ডিওএলএস এফএমএলএস ব্যবহার করেছে। এখন আমি ক্রস সেকশনাল ডিপেন্ডেন্স অ্যাড্রেস করে আমি রান করছি। যেমন পিসারানের বেশ কিছু পেপার ওনারা ডেভেলপ করেছেন 2015-16 সালে। এই বছরের শুরুর দিকে আবার ওনারা ক্রস সেকশনাল ডিপেন্ডেন্স কনসিডার করে যে এআরডিএল মডেল ব্যবহার ওনারা ডেভেলপ করেছিলেন 2015-16 সালে, ওইটাকে 2020 সালে আবার কুইন্টাল ফর্মে নিয়ে এসেছেন, নতুন একটা মেথড ডেভেলপ করেছেন। তো সুতরাং আমরা এভাবে করে করতে পারি, অথবা আগের এস্টিমেশন মেথডই ব্যবহার করছি, আগের কনটেক্সটই ব্যবহার করছি, আগে যেটা এস্টিমেট করা হয়েছে সেখানে অ্যানুয়াল রেশনে ব্যবহার করা হয়েছে, আমি এখানে মান্থলি ডাটা ইউজ করছি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, অথবা আগে ইন্ডিয়ার উপর কাজ করা হয়েছে, আমি ওই সেম স্টাডি বাংলাদেশের উপর করছি। তো এভাবে করেও কিন্তু লিটারেচার গ্যাপ আমরা একটা দেখাতে পারি। তবে এক্ষেত্রে আমাদের অ্যাম্বিশাস হওয়ার সুযোগ নাই যে এই ধরনের মিমিক ওয়ার্ক যেটা যে আগে কেউ করে গিয়েছে জাস্ট আমি এটা রেপ্লিকা করছি, এটা খুব ভালো জার্নালে পাবলিশের সুযোগ কম, কিন্তু আমরা শুরুর ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা কনসিডার করতে পারি। আচ্ছা, থিংস টু বি নোটেড বিফোর এস্টিমেটিং স্পেসিফিক স্ট্র্যাটেজি, বিওয়্যার অব এ নেইভ এস্টিমেট, ডিসক্রাইব। নেইভ এস্টিমেট মানে হচ্ছে সব আমি এস্টিমেট করলাম এরকম না, যেটা আমার জন্য জরুরি ওই এস্টিমেশন মেথড আমি ব্যবহার করব। ডিসক্রাইব কম্প্যারিজন গ্রুপস অ্যান্ড গিভ ইনটিউশন জাস্টিফিকেশন ফর দিস কম্প্যারিজন। হ্যাঁ, বিভিন্নভাবে আমি এটাকে এস্টিমেট করলাম এবং আমি এই যে সাব গ্রুপ নিলাম, সাবসেট, বিভিন্নভাবে আমি রেজাল্টকে বের করার চেষ্টা করলাম, এরপর আমি এই রেজাল্টের মধ্যে কম্পেয়ার করি। আমি পিসারানের 2001-এর এআরডিএল বাউন্ড টেস্টিং অ্যাপ্রোচও ব্যবহার করলাম, যেটা লিনিয়ার মডেল শো করে, আবার 2014 সালে যেটা নন লিনিয়ার মডেল ডেভেলপ করা হলো, ওই নন লিনিয়ার এআরডিএল মডেল আমি রান করলাম, দুইটাই রান করে এখন আমি এটার মধ্যে কম্পেয়ার করে দেখছি যে রেজাল্টের মধ্যে কি ধরনের চেঞ্জ আসছে। ওকে, এরপর আমি সাবহেডিংস, ইউজ সাবহেডিংস টু লিড দ্য রিডার থ্রু দ্য ডিফারেন্ট লেভেলস অফ ইউর অ্যানালাইসিস। আমরা সাবহেডিংসগুলো পরিষ্কারভাবে দিতে পারি যাতে করে রিডাররা সহজে বুঝতে পারে যে আমি কোথায় কি নিয়ে কাজ করেছি। আচ্ছা, বিভিন্ন আমরা রিগ্রেশন মডেল ব্যবহার করতে পারি। ডাটার ক্ষেত্রে আমাদের পাবলিক ডাটা সোর্সেস শুড বি ইনক্লুডেড ইন দ্য রেফারেন্স। পাবলিক ডাটা যদি আমরা ব্যবহার করে থাকি, সেকেন্ডারি ডাটা সোর্স। শর্ট ডাটা যদি হয় তাহলে আমরা এটা লিস্ট অ্যাপেন্ডিক্সে দিয়ে দিতে পারি। ফিল্ড সার্ভে যদি হয় অ্যাটলিস্ট আমরা কোশ্চেনিয়ারটা অ্যাপেন্ডিক্সে দিয়ে দিতে পারি। আর আমরা সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস হিসেবে পুরো ডাটাবেসটা আমরা ওখানে আপলোড করে দিতে পারি। আমার ডাটার মধ্যে কোনো লিমিটেশন যদি থাকে, মিসিং ভ্যালু অথবা অবজারভেশন, শর্ট স্যাম্পল সাইজ, এগুলাও আমরা আমাদের ডাটা সোর্স এটার মধ্যে আমরা মেনশন করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে সামারি স্ট্যাটিস্টিক্স থাকতে পারে যাতে রিডার সহজে বুঝতে পারে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কত, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই বিষয়গুলো। আর হচ্ছে how to present the result, present enough information in details so that one can replicate your result. যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে যাতে যে কেউ এটাকে রেপ্লিকা করতে পারে। আচ্ছা, আমাদের যখন আমরা টেবুলেট করব তো তখন কোএফিসিয়েন্টের সাথে স্ট্যান্ডার্ড এরর আমরা দিতে পারি প্যারেনথেসিসে, ইনস্টেড অফ টি স্ট্যাটিস্টিক্স অর পি ভ্যালুস। মানে এটা সুবিধা যেটা, পি ভ্যালু তো আসলে দেওয়াটা দরকার নাই, শুধু অ্যাস্টেরিক সাইন দিয়ে আমরা দেখাতে পারি যে লেভেল অফ সিগনিফিকেন্স কত। আর যদি আমরা স্ট্যান্ডার্ড এরর দিই টি স্ট্যাটিস্টিক্স না দিয়ে, তো তাহলে অন্য কোনো হাইপোথিসিস টেস্টিং করেও রিডার দেখতে পারে যে আমার রেজাল্টটা কতটা সাউন্ড। এজন্য প্রিফারেবল হচ্ছে স্ট্যান্ডার্ড এরর দেওয়া কোএফিসিয়েন্টের সাথে। আচ্ছা, বি কেয়ারফুল, ডোন্ট মেক ইউর পেপার লাইক এ কিচেন সিঙ্ক। একবার সব কিছু এক জায়গায় জমা করে রেখে দিলাম, কিচেন সিঙ্ক না বানাই আমার পেপারকে, শুধুমাত্র যেগুলো রিলেভেন্ট ওই বিষয়গুলাই আমার পেপারের মধ্যে নিয়ে আসি। আমরা কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে অনেক ভেরিয়েবল নেই, কিন্তু ওই ভেরিয়েবলের রেজাল্টগুলোকে এক্সপ্লিসিটলি আমার পেপারের মধ্যে কাভার করাটা দরকার নাই। এখানে আমি দুইটা পেপার থেকে দুইটা টেবিল দিয়েছি এবং দুইটাই কোয়ার্টারলি জার্নাল অফ ইকোনমিক্সে পাবলিশড পেপার। আমি যেটা বলছিলাম যে PM 2.5 এর সাথে যে চাইল্ড মর্টালিটি রিলেশন, ওই কাজটা করতে গিয়ে আমরা এই দুইটা পেপার আমরা দেখছি। তার মধ্যে এটা দেখেন একটা পেপার, যে এখানে দেখা যাচ্ছে যে কন্ট্রোলিং ফর প্রি অ্যান্ড পোস্ট নেটাল পলিউশন, ওয়েদার
তারপর ইয়ার ডামি, মান্থ ডামি ইত্যাদি এগুলোকে কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে নেওয়া হয়েছে, কিন্তু যখন আমরা কোএফিশিয়েন্ট দেখছি কোএফিশিয়েন্টগুলোর ক্ষেত্রে কিন্তু এই ভেরিয়েবলগুলো এখানে দেখা যাচ্ছে না। এরপর আরো সিকোয়েন্সিয়ালি যদি আমরা দেখি জেন্ডার, রেস, তারপর ম্যাটারনাল, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, এজ অফ মাদার ইত্যাদি ভেরিয়েবল এখানে কন্ট্রোল করেছি আমরা, কিন্তু ওগুলোর কোএফিশিয়েন্ট এখানে দেখানো হয়নি। আরেকটা পেপার যেটা কোয়ার্টারলি জার্নাল অফ ইকোনমিক্সে পাবলিশড, তো ওখানেও আমরা দেখছি এখানে যে এখানে শুধু ইয়েস নো এভাবে করে ওনারা রেজাল্টগুলোকে বলে গিয়েছেন, কিন্তু এই কোএফিশিয়েন্টের ভ্যালু কত বা সিগনিফিকেন্স লেভেল কি এগুলোর কোনো কিছু এখানে উল্লেখ করা হয়নি। তো এভাবে করে আমরা আমাদের রেজাল্টকে সাজাতে পারি। রেজাল্ট ডিসকাশন, কিপ ইউর থিওরি ইন মাইন্ড ওয়েন ইন্টারপ্রিটিং রেজাল্টস। থিওরির সাথে রিলেট করে আমরা আমাদের রেজাল্টকে ইন্টারপ্রিট করব। যদি খুব অল্প ইকুয়েশন হয় তাহলে আমরা ইকুয়েশন আকারেও রেজাল্টকে প্রেজেন্ট করতে পারি, যেখানে আমরা নিচে আমরা স্ট্যান্ডার্ড এররগুলো দিয়ে দিলাম, আর যদি অনেকগুলো এক্সপ্লেনেটরি ভেরিয়েবল থাকে তাহলে আমরা টেবিল ফর্মে রেজাল্টকে দিয়ে দিতে পারি। এখন আমাদের দেখতে হবে যে এক্সপেক্টেড সাইন আছে কিনা রেজাল্টের, এগুলো আমাদের কোর ভেরিয়েবল যেগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, বা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিন্তু যে সাইনটা, এই সাইনটা এক্সপেক্টেড সাইন না, কাউন্টার ইনটিউটিভ সাইন। তো সুতরাং এগুলোকে আমাকে জাস্টিফাই করতে হবে, অথবা কোনো ধরনের বায়াসড আছে কিনা আমার রেজাল্ট, এগুলোকেও আমাকে জাস্টিফাই করতে হবে এখানে। ওকে, রেজাল্ট ডিসকাশন, এখানে আমরা যদি একাধিক মেথড ব্যবহার করি, যেমন ওয়েলএস অথবা টু স্টেজ লিস্ট স্কোয়ার যদি আমরা ব্যবহার করি, অথবা আমরা যেমন বললাম যে টাইম সিরিজের ক্ষেত্রে দুই ধরনের মেথড ব্যবহার করলাম, তো তাহলে এখানে কাউন্টার ইনটুইটিভ কোনো রেজাল্ট আসছে কিনা, সেক্ষেত্রে আমরা কোন রেজাল্টকে নিব, কোন রেজাল্টকে বাদ দিব, এই বিষয়গুলো আমাকে কম্পারেটিভলি অ্যানালাইজ করে আমার রেজাল্ট ডিসকাস করতে হবে। আচ্ছা, কম্পেয়ার ইউর রেজাল্টস টু আদার্স ইন দ্য লিটারেচার। এর আগে যারা কাজ করেছে তাদের সাথে আমরা রেজাল্টকে কম্পেয়ার করে দেখাতে পারি। ড্র এ কনক্লুশন ইভেন ইফ ইট ইজ এ নেগেটিভ ওয়ান। যদি আমার রেজাল্টটা এক্সপেক্টেড রেজাল্ট নাও আসে, তারপরও আমরা এটা একটা কন্ট্রিবিউশন হতে পারে যদি আমরা প্রুভ করতে পারি যে আমার এটা টেকনিক্যালি সাউন্ড রেজাল্ট, হ্যাঁ, যে আমার রেজাল্টটা আগে লিটারেচারের সাথে সাংঘর্ষিক কন্ট্রোভার্সিয়াল একটা রেজাল্ট আমি পেয়েছি, কিন্তু আমি প্রুভ করছি যে এটা আনবায়াসড একটা রেজাল্ট এবং এখানে কোনো ধরনের এরর নাই, কোনো ধরনের বায়াস নাই। তো তাহলে এটাও একটা ওর্দি আউটকাম, এবং এটা আমি কনক্লুশনে আমার মানে যখন রেজাল্ট ডিসকাশন করব শেষে একটা শর্ট কনক্লুশন আমি এখন ড্র করে দিতে পারি। ফাইনাল কনক্লুশন অ্যান্ড পলিসি রেকমেন্ডেশন, কনক্লুশন শুড বি শর্ট অ্যান্ড সুইট। খুবই সংক্ষেপে আমি কনক্লুশনটা ড্র করব। রিমেম্বার ইউর রিডার ওয়ান্টস টু নো ইউর ফ্যাক্টস নট ইউর ওপিনিয়ন্স। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফাইন্ডিংস যেটা, এর বাইরে অনেক কিছু আমরা প্রেসক্রাইব করছি, এই ধরনের পলিসি নেওয়া উচিত, এই ধরনের পলিসি নেওয়া উচিত, কিন্তু আমার এই যে রিকমেন্ডেশন, ইট মাস্ট বি ফ্রম মাই ফাইন্ডিংস। ফোকাস ইউর কন্ট্রিবিউশন ইন ডিটেইল। আমার যে কন্ট্রিবিউশনের জায়গা কোনটা, এই জায়গাটাকে আমাকে এখানে ফোকাস করতে হবে। ইন্ট্রোডাকশন আমি বলেছিলাম, কিন্তু এখানে ইন ডিটেইল আমাকে বলতে হবে যে তাহলে আমার কন্ট্রিবিউশনটা কি হলো। সামারাইজ ইউর ফাইন্ডিংস, খুব সংক্ষেপে আমরা এখানে সামারাইজ করতে পারি। ডিসকাস ক্যাভিয়েটস অফ ইউর স্টাডি, আমাদের এই স্টাডি লিমিটেশন কি ছিল। লিমিটেশন হতে পারে যে আমরা হাই ফ্রিকোয়েন্সি ডাটা আমরা এখানে কাজ করতে পারিনি, অথবা সিজনাল অ্যাডজাস্টমেন্ট আমরা এখানে কনসিডার করতে পারিনি, স্ট্রাকচারাল ব্রেক আমরা এখানে কনসিডার করিনি, এই ধরনের, বা আমাদের স্যাম্পল সাইজ অনেক ছোট ছিল, লার্জ স্কেলে আমরা হাউস হোল্ড সার্ভে করতে পারিনি ডিউ টু শর্টেজ অফ মানি অর ডিউ টু শর্টেজ অফ টাইম, এই বিষয়গুলো আমরা এখানে কাভার করতে পারি। ইট মাইট ইভেন সাজেস্ট ডিরেকশনস ফর ফিউচার রিসার্চ। ফিউচার রিসার্চ এভিনিউ একটা থাকতে হবে, হ্যাঁ, যে তাহলে আমি এই পর্যন্ত কাজ করলাম, কি আমি করতে পারিনি যেটা এই ফিল্ডে আরো করা সম্ভব, তো ওইটা আমি এখানে মেনশন করতে পারি, যাতে পরবর্তীতে আমার রিডার যারা আছে তারা ওটাকে অ্যাড্রেস করে আবার নতুন করে তারা কাজ শুরু করতে পারে। এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স হিয়ারিং। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, অনেক কোশ্চেন হয়তো চলে এসেছে, না আমি যেগুলো মিস করেছি। জি স্যার, আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন আছে। আচ্ছা, তুমি যদি বলতে তাহলে আমার জন্য অ্যাড্রেস করা সহজ হতো। হ্যাঁ স্যার,
জি স্যার, প্রথমে প্রশ্ন করেছেন মনিউদ্দিন খন্দকার সজীব ভাইয়া। উনি আচ্ছা লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। Sometimes young researchers or those who wish to do research face several problems getting reliable data or cannot find desired data at all. Can you name some sources which can serve my desire to get desired data? আচ্ছা, থ্যাংক ইউ মহিউদ্দিন খন্দকার সজীব ফর ইউর নাইস কোশ্চেন। তো আমরা জেনারেলি আমরা যেটা ব্যবহার করি বাংলাদেশের ক্ষেত্রে, তো আমরা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তাদের যে অ্যানুয়াল স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক যেটা অ্যানুয়ালি পাবলিশ করে, ওখান থেকে আমরা ডেটা কালেক্ট করতে পারি যদি বাংলাদেশ নিয়ে আমরা কাজ করতে চাই। যদি আমরা ফাইন্যান্সিয়াল ডেটা আমরা পেতে চাই, তো তাহলে আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তাদের যে ডেটাবেসগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে মান্থলি ইকোনমিক ট্রেন্ড যেটা পাবলিশ করে বাংলাদেশ ব্যাংক, এটা খুব রিচ। এখানে মান্থলি ডেটা পাবলিশ করে, হ্যাঁ, এবং এক্সপোর্ট ইম্পোর্টের ডেটাও আমরা ওখান থেকে কালেক্ট করতে পারি। ইকোনমিক ট্রেন্ড যেটা ইকোনমিক ট্রেন্ড থেকে। তারপর বাংলাদেশ ইকোনমিক রিভিউ যেটা মিনিস্টার অফ ফাইন্যান্স পাবলিশ করে, ওখান থেকে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন PM 2.5 এর কথা আমি বললাম, হ্যাঁ, পার্টিকুলেট মিটার, এটার এক্সপোজ কি পরিমাণ হচ্ছে। তো এই ধরনের ডেটার ক্ষেত্রেও আবার আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড কিছু অর্গানাইজেশন আছে, তাদের ওয়েবসাইটে এগুলা তারা পাবলিশ করে। যদি আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে চাই, তো তাহলে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পারি, যেখানে হিউজ ডেটা ওখানে আছে, কিন্তু ওগুলো সবই অ্যানুয়াল ডেটা। এছাড়া আমরা যদি চাই, তো তাহলে আমরা আমি অলরেডি বলেছি IFS ডাটাবেস আমরা ব্যবহার করতে পারি, যেটা IMF এর ডাটাবেস। ওখানে আমরা কোয়ার্টারলি মান্থলি ডেটাও আমরা ওখানে পেতে পারি এবং ফ্রি অফ কস্ট ওখানে অনেক ডেটা দেওয়া আছে। এছাড়াও যদি এনভায়রনমেন্ট রিলেটেড আমরা কাজ করতে চাই, এনভায়রনমেন্টাল বিভিন্ন অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ডে, ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কাজ করতে চাই, UNDP আছে। এছাড়া OECD এরও ডাটাবেস আছে, যেখানে বিভিন্ন দেশের ডাটাকে তারা এখানে তাদের ডাটাবেজে কভার করেছে, ওখান থেকে আমরা চাইলে ডাটা কালেক্ট করতে পারি। এছাড়াও আরো অনেক ডাটাবেজ আছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে যেগুলা আমরা ব্লু রিবন জার্নালের কথা বললাম, ব্লু রিবন জার্নালের বেশিরভাগ ক্ষেত্রেই তারা যেটা করে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস হিসাবে তাদের ডাটাবেসটা দিয়ে দেয়। কিছু জার্নালের শর্তই থাকে যে এটা ডাটাবেসটা দিয়ে দিতে হবে, সুতরাং ওইটাও চাইলে কিন্তু আমরা রেপ্লিকা করতে পারি। যে আমরা অন্য একটা টুলস ব্যবহার করে আমরা দেখতে পারি যে ওইটা কি পরিমাণ মানে কি বলে স্টেবল কি পরিমাণ, হ্যাঁ, রোবাস্টনেস আমরা আবার চেক করে ফার্দার চেক করে আমরা দেখতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এরপরে প্রশ্ন করেছে হ্যাঁ, উনি বলেছেন, স্যার ক্যান suggest us how can we find an econometric model which will be fit for the data and analysis? How can we find an econometric model? আচ্ছা, ইসরাত জাহান তিনি, তোমাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো কোন ধরনের ইকোনোমেট্রিক মডেল আমি ব্যবহার করব, এটার আগে আমি বলবো যে মানে আমার ইকোনোমেট্রিক মডেলের উপরে দখল কি পরিমাণ আছে। আমি আসলে কতগুলো ইকোনোমেট্রিক মডেল জানি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, তো এই জন্য আমি যেটা সাজেস্ট করব, বেসিক ইকোনোমেট্রিক্স এর জন্য যদি আমি গুজরাটির বইটা একবারে আদ্যপান্ত আমি পড়ে ফেলি, হ্যাঁ, একটা হচ্ছে রেজাল্টের জন্য পড়া, আর একটা হচ্ছে যে নিজে কাজ করতে গিয়ে পড়া, হ্যাঁ, বা শেখার জন্য পড়া, দুটো ডিফারেন্ট জিনিস। তো আমরা যদি গুজরাটির বইটা বেসিক ইকোনোমেট্রিক্স পড়ে ফেলি, অথবা জেফরি ওল্ড্রিজের যে ইন্ট্রোডাক্টরি ইকোনোমেট্রিক্সের বইটা আমরা পড়ে ফেলি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে একটা বেসিক ধারণা আমার তৈরি হবে। আমি যদি ইকোনোমেট্রিক্স মানে শেখা শুরু করলাম মাত্র, যদি আমি এই বই পড়ি, ইকোনোমেট্রিক্স শিখিনি আমি, জাস্ট এখন আমি ইকোনোমেট্রিক্সের যে পেপারগুলো এগুলো এখন হয়তো কিছুটা একটু পড়তে পারবো আমি। এরপর যদি আমি উইলিয়াম গ্রিনের বইটা দেখি, ইকোনোমেট্রিক অ্যানালাইসিস যে বইটা, এই বইটা আমরা দেখি, তাহলে মোটামুটি একটা ধারণা হবে ইকোনোমেট্রিক্সের উপরে। হ্যাঁ, পাশাপাশি যদি আমি টাইম সিরিজ নিয়ে কাজ করতে চাই, টাইম সিরিজের জন্য হ্যামিল্টনের বইটা খুব ক্লাসিক একটা বই, যদিও অনেক
এখন এটা ডেটেড হয়ে গিয়েছে। তো এছাড়াও নতুন অনেকে কাজ করছে টাইম সিরিজ অ্যানালাইসিসের উপরে, বা যদি প্যানেল অ্যাটেন্ডে কাজ করতে চাই তাহলে বালতিগিরি বইটা দেখতে হবে। যদি আমি কুইন্টাল রিগ্রেশন মডেল নিয়ে কাজ করতে, তারপর কোয়েনকার উনি যিনি ডেভেলপ করছেন এটা, তার বই আমাকে স্টাডি করতে হবে। তো সুতরাং এই জায়গাতে যখন আমার দখল আসবে, তো তখন কিন্তু আমি আমার হাতে অনেক অল্টারনেটিভ। এখন আমি দেখব যে তাহলে কোনটা আমার ডেটার সাথে সুইটেবল। আমি জানি শুধু একটা টেস্ট, তো সেক্ষেত্রে সুইটেবল মডেল আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট। তবে যাই হোক, তো এখানে সিম্পলি আমরা যেটা কাজ করতে পারি শুরুর দিকে, হ্যাঁ, মানে জাস্ট অনার্সের যদি আমরা রিসার্চ রিপোর্ট লিখি বা মাস্টার্সে আমরা কাজ করি, সেক্ষেত্রে আমরা সিম্পলি কিছু রিগ্রেশন রান করে আমরা যে ডায়াগনস্টিক টেস্ট যেগুলো আছে, যে এটা আমার কোনো ধরনের মাল্টিক্লোরিটি আছে কিনা, হেটারোস্কেরাসিটি প্রবলেম আছে কিনা, বা অটোকোরিলেশন প্রবলেম আছে কিনা, হ্যাঁ, বা আর্চ ইফেক্ট আছে কিনা এখানে, হ্যাঁ, তো এইগুলো আমি টেস্ট করে যদি আইডেন্টিফাই হয় ডায়াগনস্টিক টেস্টে যে কিছু প্রবলেম আছে, তো তখন ওগুলা সলভ করতে হবে আমাকে। সলভ করার পর তারপরে আমি হয়তো একটা কারেক্ট মডেল আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এরপরের যে প্রশ্নটা করা হয়েছে ক্লাব আর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। কোনটা স্যার? রয়্যাল ইকোনমিক্স ক্লাব আরএসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পরের প্রশ্নটা করা হয়েছে। আচ্ছা স্যার, ওখানে বলা হয়েছে স্যার অনেক সময় রিসার্চের সাইটগুলোতে পেপার বুঝতে গেলে অনেক সময় অ্যাক্সেস পাওয়া যায় না, ডাউনলোড করা যায় না। এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য কোনো সাইট আছে? আচ্ছা, এটা খুব রিলেভেন্ট একটা প্রবলেম যেটা আমরা সবসময় ফেস করি বাংলাদেশে, যে আমাদের ইনস্টিটিউটগুলোতে আমাদের সাবস্ক্রিপশন না থাকার কারণে আমাদের পেপারগুলোতে অ্যাক্সেস থাকে না। তো আমাদের নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি বা এছাড়াও বাংলাদেশের বেশ কিছু ইউনিভার্সিটি ইতোমধ্যে রিসার্চ ফর লাইফ তাদের সাথে যুক্ত হয়েছে, এবং ওখানে আমাদের অনেক ডেটার অ্যাক্সেস আছে, অনেক পেপারের অ্যাক্সেস আমাদের ওখানে আছে, জার্নালগুলোর অ্যাক্সেস আছে, চাইলে আমরা ওখান থেকে পেপারগুলোকে কালেক্ট করতে পারি। এছাড়া আমি যখন স্টুডেন্ট ছিলাম, তো তখন এই ধরনের আরও বেশি, আমার মনে হয় আরও বেশি মানে সহজলভ্যতা কম ছিল, পেপার আমরা পেতাম না অনলাইনে। তো এক্ষেত্রে আমি যেটা করেছিলাম ওই সময়, আমি বিআইডিএসে যেতাম, বিআইডিএসে গিয়ে ওদের হার্ড কপির সাবস্ক্রিপশন ছিল, তখন সফট কপির সার্ভিসটা চালু করেনি। তো হার্ড কপি আমি খুঁজে খুঁজে বের করে তখন ওখান থেকে করতাম। আরেকটা যেটা করতাম, যে সরাসরি অথরকে ইমেল করতাম, যে আমি আপনার এই পেপারটা আমার খুব জরুরি দরকার, আমি একটা থিসিস লিখছি অথবা আমি একটা পেপার লিখছি, যে কারণে আমার আপনার ওই পেপারটা আমি থরলি দেখতে চাচ্ছি, কিন্তু এটার অ্যাক্সেস না থাকার কারণে আমি এটা শুধু অ্যাবস্ট্রাক্ট ছাড়া আমি আর কিছু রিড আউট করতে পারছি না। হ্যাঁ, আমি যখন লেবার ইকোনমিক্সের বই পড়লাম তখন ড্যানিয়েল হ্যামারমেসকে আমি মেইল করলাম। লেবার ডিমান্ডের উপরে, যারা লেবার ইকোনমিক্সে কাজ করেন তারা জানেন যে লেবার ডিমান্ডের উপরে ড্যানিয়েল হ্যামারমেসের হিউজ পরিমাণ ভলিউমাস ওয়ার্ক আছে ওনার। তো ওনাকে যখন মেইল করলাম, উনি খুব সুন্দরভাবে চমৎকারভাবে রিপ্লাই দিলেন এবং ওনার লেখা পাঠালেন, সাথে সাথে বললেন যে এই পেপারগুলোও তুমি দেখতে পারো। হ্যাঁ, লেবার ডিমান্ড ফাংশন, বাংলাদেশের লেবার ডিমান্ড ফাংশন এস্টিমেশনের ক্ষেত্রে এই পেপারও তোমার কাজে লাগতে পারে। তো আমার মনে হয় যে আমরা এই কাজটাও করতে পারি। আরেকটা কাজ করা যায়, যে আমাদের বাইরের দেশে যারা আছেন, ডেভেলপ কান্ট্রিতে আমাদের প্রাক্তন ছাত্র বা শিক্ষক যারা আছে ওখানে পড়াশোনা করছে, তো তাদের হয়তো লাইব্রেরিতে অ্যাক্সেস আছে ওই পেপারের, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। যোগাযোগ করলে হয়তো তারাও আমাদেরকে ওই পেপারটা পাঠিয়ে দিতে পারে ডাউনলোড দিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এরপর স্যার পরের প্রশ্নটি আবার এসেছে ইসরাত জাহান তিন্নির কাছ থেকে। স্যার, সে লিখেছে, স্যার নাল হাইপোথিসিস আমরা কিভাবে সেট করতে পারি? রিসার্চ প্রশ্নের সাথে এটাকে কিভাবে রিলেট করা যায়? আচ্ছা, একটা হচ্ছে রিসার্চ হাইপোথিসিস, আর একটা হচ্ছে মানে হাইপোথিসিস টেস্টিং। হ্যাঁ,
দুইটা কিন্তু মানে হাইপোথিসিস টেস্টিং মানে হচ্ছে ইনফারেন্সিয়াল, যেটা যে এটা দুইটা বিষয় কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে রিসার্চ হাইপোথিসিস, যেটা এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন, ওইটার সাথে রিলেটেড, যেটা আমরা টেস্ট করতে চাই যে আসলে যে এই ভেরিয়েবলের সাথে যে কোভিড-19 প্যান্ডামিকের কারণে অয়েল প্রাইস ভোলাটাইল হয়ে যায়, এটা হচ্ছে আমার হাইপোথিসিস। এখন এটা আসলেই অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমার হাইপোথিসিসটা, এটা আমরা চেক করি। আর নাল হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস, যেটা নাল হাইপোথিসিসটা হচ্ছে যেটা আমরা নালিফাই করতে চাই, যেটা আমরা রিজেক্ট করতে চাই। হ্যাঁ, এবং এটা এখন আমরা যে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ যেগুলো ব্যবহার করি, সফটওয়্যার ব্যবহার করি, যে কোনো সফটওয়্যারে আমরা সহজেই এই হাইপোথিসিসগুলো টেস্ট করতে পারি, বা যে কোনো একটা বেসিক স্ট্যাটিস্টিক্স বা কোনো ম্যাট্রিক্সের বই থেকে আমরা এটা সহজেই জানতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। এরপরের কমেন্ট এসেছে মোহাম্মদ গোলাম কিবরিয়া, উনি করেছেন, উনি লিখেছেন, স্যার গ্রেট টু সি ইউ ডিয়ার স্যার। আর উনি রয়্যাল ইকোনমিক্স ক্লাবকে এই প্ল্যাটফর্মটির জন্য ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ মোহাম্মদ গোলাম কিবরিয়া। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, কিবরিয়াকেও ধন্যবাদ। স্যার এরপরে প্রশ্নটি করেছে রিদওয়ান আহমেদ। সে লিখেছে, স্যার অনেক সময় রিসার্চের সাইটগুলোতে পেপার খুঁজতে গেলে অনেক সময় অ্যাক্সেস পাওয়া যায় না, বা পেপারগুলো ডাউনলোড করা যায় না, এক্ষেত্রে কভার করেছি অলরেডি। হ্যাঁ, এটা জি স্যার, এটা চলে আসছে। স্যার পরের প্রশ্নটা করেছে আশরাফ উদ্দিন। সে লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, পিয়ার রিভিউ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি, এটি কিভাবে করা হয়? পিয়ার রিভিউ, এটা যদি আমি বাংলা দাঁড় করানোর চেষ্টা করি, তো পিয়ার রিভিউ হচ্ছে যে কোনো একটা পেপার পাবলিশ হওয়ার আগে এটা রিভিউ করা। হ্যাঁ, এখন পিয়ার রিভিউ এটা সিঙ্গেল ব্লাইন্ডও হতে পারে, ডাবল ব্লাইন্ড রিভিউ হতে পারে। কোনো কোনো জার্নাল তারা সিঙ্গেল ব্লাইন্ড রিভিউ প্রসেস ফলো করে, যে অথর জানে না যে কে রিভিউ করছে, কিন্তু রিভিউয়ার জানে যে কার পেপার রিভিউ করা হচ্ছে। একজন রিভিউয়ার কাছে পাঠানো হয় পেপারটা, এবং এখানে অথরের ইনফরমেশনকে হাইড করা হয় না। দ্বিতীয় হচ্ছে যে ডাবল ব্লাইন্ড রিভিউ প্রসেস থাকতে পারে, যেখানে অথরও জানে না যে এটা কে রিভিউ করছে, এবং রিভিউয়ারও জানে না কার পেপার রিভিউ করা হচ্ছে। হ্যাঁ, তো রিভিউয়ার হাতে যখন যায় পেপারটা, তখন সে পুরো পেপারটা পড়ে এবং দেখে যে এটা যে জার্নালে আমি সাবমিট করেছি ওই জার্নালের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে, তাহলে কোনো কোনো জায়গা ইমপ্রুভ করার প্রয়োজন আছে কিনা, সেই জায়গাগুলোকে সে অ্যাড্রেস করে, অথবা সে এটাকে চাইলে রিজেক্টও করে দিতে পারে। হ্যাঁ, এরপরে যদি এটা ইমপ্রুভ করার প্রয়োজন হয়, তো ওই ইমপ্রুভমেন্টের সাজেশনগুলা রেফারি ওখানে নোট ডাউন করে, এবং এটা এডিটরের কাছে পাঠায়, এডিটরের মাধ্যমে আবার অথরের কাছে আসে। এভাবে করে ওই পেপারকে ইমপ্রুভ করা হয়। ধন্যবাদ স্যার। এরপরের প্রশ্নটা করেছে শ্রাবন্তী নাথ। সে লিখেছে, নমস্কার স্যার, রিসার্চ পেপারে একটা টাইটেল দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট অবশ্যই রাখতে পারি? আচ্ছা শ্রাবন্তী নাথ, তোমাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তুমি বোধহয় ছোটবেলায় পড়েছো একটা কমন কিছু প্রশ্ন আমাদের বাংলাতে প্রথম পত্রে আসতো, এখন আসে কিনা জানি না, যে নামকরণের সার্থকতা। হ্যাঁ হ্যাঁ, যা ছুটি গল্পের ছুটি নামকরণের সার্থকতা কি। আচ্ছা, তো আমাদের টাইটেলটা এমনভাবে টাইটেলটা ঠিক করতে হবে যে আমাদের যে রিসার্চ কোশ্চেন আমরা পোজ করলাম, একবার প্রথম স্লাইডে যদি আমরা চলে যাই, তাহলে ওইটাকে যাতে ফোকাস করে। হ্যাঁ, যে আমার রিসার্চ কোশ্চেনটা কি, আমি এখানে কি অ্যাড্রেস করেছি, কি প্রবলেমকে অ্যাড্রেস করেছি, ওই বিষয়টা যাতে এখানে চলে আসে। হ্যাঁ, এভাবে করে আমাদের রিসার্চ টাইটেলটা, আমার যেমন আমার পেপার কিছু কিওয়ার্ড থাকে, ওই কিওয়ার্ডগুলা যদি আমি টাইটেলের মধ্যে নিয়ে আসি, তো তাহলে আমার টাইটেলটা রিপ্রেজেন্টেটিভ হবে আমার পেপারের। এবং খুবই গুরুত্বপূর্ণ টাইটেল, মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হওয়ার জন্য, যদি টাইটেল ঠিক না হয়, তো তাহলে দেখা যাবে যে আমার পেপারের সাইটেশনও কম হতে পারে। যদি টাইটেল অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হয়, যখন কেউ
ওই টপিকের উপরে পেপার সার্চ করবে, তো তখন দেখা যাবে আমার পেপারটা তার সামনে আসবে, সে আমার পেপার পড়বে, সে প্রয়োজনে আমার পেপারটাকে সুইটেবল মনে করলে এটাকে সাইট করবে। ধন্যবাদ। ধন্যবাদ। পরের প্রশ্নটি করেছে স্যার মোহাম্মদ নুরুল ইসলাম। সে লিখেছে, স্যার অনলাইন সার্ভের মাধ্যমে ডাটা কালেকশন করে তারপর তার অ্যানালাইসিসের মাধ্যমে যদি পেপার তৈরি করা হয়, সেক্ষেত্রে কি তা ভালো জার্নালে পাবলিশের সুযোগ আছে কি? হ্যাঁ, ধন্যবাদ নুরুল ইসলাম তোর প্রশ্নের জন্য। অবশ্যই সুযোগ আছে ভালো জার্নালে পাবলিশ করার, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তুমি কিভাবে এই ডাটাকে কালেক্ট করলা, তোমার স্যাম্পল সাইজ কত, তোমার টার্গেট গ্রুপ কারা ছিল, তাদের থেকে কিভাবে তুমি কালেক্ট করেছো, হ্যাঁ, তারপরে এই ডাটার মধ্যে কি কি প্রবলেম আছে, ইন্সপেকশন করে তুমি কি কি প্রবলেম পেয়েছো, ওগুলাকে তুমি কিভাবে অ্যাড্রেস করেছো, এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করবে যে তোমার এই সার্ভে রেজাল্টের গ্রহণযোগ্যতা কতটুকু, এবং তুমি ফাইনালি যে টুলস, অ্যানালিটিক্যাল টুলস ব্যবহার করে তুমি যে রেজাল্ট পেলে, ওই রেজাল্টগুলোর ক্ষেত্রেও তোমার যে প্রবলেমগুলো ছিল ওগুলো তুমি কিভাবে অ্যাড্রেস করলা, তোমার এই যে রেজাল্ট এটাকে তুমি কিভাবে টেবুলেট করলা, তোমার রেজাল্ট অ্যানালাইসিসে নিয়ে আসলে, এই সব বিষয়ের উপরে নির্ভর করবে যে তোমার এই লেখাটা কোন ধরনের জার্নালে পাবলিশ হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এর পরের কমেন্টটি এসেছে নজরুল ইসলাম ওনার কাছ থেকে। উনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, লিখেছেন, লার্নড এ লট অফ থিংস, দ্য সেশন ওয়াজ ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলামকেও ধন্যবাদ। নজরুল ইসলাম হচ্ছে, আমি চিনি পার্সোনালি, নজরুল ইসলাম হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হ্যাঁ, লেকচারার। ধন্যবাদ নজরুল ইসলাম তোমাকে আমাদের সেশনে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। এরপরের কমেন্টটি করেছেন ফারিয়ান তাহরিন ভিকি স্যার। উনি লিখেছেন, ইট হ্যাজ বিন এ গ্রেট সেশন স্যার, লটস অফ নিউ প্রস এন্ড কনস I have learned. Thanks a lot for that, and also thanks to RAC. Hope to have more session in coming days. ফারিয়ান, অনেক ধন্যবাদ। জি, আমরা চেষ্টা করব। এরপরের কমেন্টটি করেছেন জাহিদুল ইসলাম। Very informative session within very short possible time. Thank you, sir. Thank you, Jahidul Islam, for your participation. জি স্যার। এরপরের প্রশ্নটি করেছেন রিদওয়ান আহমেদ। সে লিখেছে, স্যার একটা রিসার্চ যদি কোনো নির্দিষ্ট কমিউনিটির উপর করা হয়, পরবর্তীতে একই টপিক সিলেক্ট করে অন্য কমিউনিটি নিয়ে কাজ করা যাবে কিনা? হ্যাঁ, আমরা অলরেডি বলেছি যে হ্যাঁ, এটা আমরা রেপ্লিকেশন স্টাডি আমরা করতে পারি। হ্যাঁ, যে কোনো একটা দেশের উপর, আমি ইন্ডিয়ার কথা বলেছি, ইন্ডিয়ার উপর কাজ হয়েছে, আবার চাইলে আমরা এটা বাংলাদেশের উপর করতে পারি। কোনো একটা ডিস্ট্রিক্টের উপর কাজ হয়েছে, চাইলে আমরা এটা আবার নতুন একটা ডিস্ট্রিক্টের উপরে করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার আমাদের এখন পর্যন্ত লাস্ট কমেন্ট যেটা মোহাম্মদ রকিবুল হাসান, সে লিখেছে, স্যার এসপিএসএস এমন রিসার্চ সফটওয়্যার গুলার পাশাপাশি রিসার্চ করতে আর কি কি সফটওয়্যারের প্রয়োজন পড়ে, আর এইসব সফটওয়্যারের দক্ষতা না থাকলে রিসার্চ শুরু করা যাবে কিনা? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। রাকিবুল হাসানকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো এসপিএসএস সফটওয়্যারটা, এটা বাংলাদেশে খুব, আমার মনে হয় যে এখনো পর্যন্ত ওয়াইডলি ব্যবহার করা একটা সফটওয়্যার, যেটা বিশেষ করে আমাদের আর্টস বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, বিজনেস ফ্যাকাল্টিতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে। তো এছাড়া আর পাইথন সফটওয়্যার এখন খুব জনপ্রিয় সফটওয়্যার, অনেকে এখন আর বা পাইথন ব্যবহার করছে যারা আগে অন্য সফটওয়্যার ব্যবহার করতো। আমি নিজে কয়েকটা সফটওয়্যার ব্যবহার করি, স্ট্যাটা, আর ইভিউজ, গস। তো আমার কাছে এখনো পর্যন্ত স্ট্যাটা সফটওয়্যারকে খুব রিচ মনে হয়েছে আমাদের ইকোনমিক্সের অ্যানালাইসিস করার জন্য। তো আমার মনে হয় যে মানে কেউ যখন যদি বলে যে আমি একটা নতুন সফটওয়্যার আগে শিখবো, কোনটা শিখবো, তো আমি তাকে সাজেস্ট করবো সে যেন স্ট্যাটা সফটওয়্যারটা শেখে। এরপরে যদি সফটওয়্যারের ব্যাপারে বলা হয় যে একটা সফটওয়্যার শিখলেই হবে কিনা, সেক্ষেত্রে আমি যেটা বলবো
যে ইকোনোমেট্রিক্সের যে জার্নালগুলো আছে, ইকোনোমেট্রিকার নাম আমরা বলেছি ইতোমধ্যে, এটা টপ জার্নাল ইকোনোমেট্রিক্সের। এছাড়াও কিছু জার্নাল আছে, জার্নাল অফ অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স, জার্নাল অফ ইকোনোমেট্রিক্স, ইকোনোমেট্রিক রিভিউ, ইকোনোমেট্রিক্স, অনেকগুলো জার্নাল আছে ইকোনোমেট্রিক্সে। হ্যাঁ, তারপর অক্সফোর্ড বুলেটিন অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তারপর রিভিউ অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় সাধারণ ইদানিং আমরা যেটা দেখছি, আমার নজরে আসছে যেটা, যে নতুন ইকোনোমেট্রিক্সের টুলস ওনারা ডেভেলপ করছেন, সাথে সাথে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস হিসাবে ওনারা কোনো একটা সফটওয়্যারের কোড সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস হিসাবে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখন হয়তো সেটা গস কোড দিয়ে দিচ্ছেন। এখন যদি আমি ওই টেস্টটা করতে চাই, রেপ্লিকা করতে চাই আমি একটা নতুন ডেটাবেস ব্যবহার করে, কিন্তু আমার যদি গস সফটওয়্যারের এক্সেস না থাকে, তাহলে কিন্তু আমি কনকারেন্টলি আমি ওই টেস্টটা করতে পারছি না। আবার যদি বেশিরভাগই অনেক অথর যেটা দেখা যায় যে তারা গস অথবা ম্যাথল্যাব সফটওয়্যার তাদের কোডটা ডেভেলপ করছেন। সুতরাং ম্যাথল্যাব কোড যদি আমার জানা না থাকে, এক্সিস যদি আমার না থাকে, তো তাহলে আমি কিন্তু ওই যে পেপারটা পাবলিশ হলো, ওই পেপারটা হয়তো আজকেই পাবলিশ হয়েছে, আজকেই চাইলে আমি এটা রান করতে পারবো যদি ওই সফটওয়্যার আমার এক্সিস থাকে। আর না হলে আমাকে যেটা করতে হবে, আমি তো স্ট্যাটা জানি, আমি তো আর্ট জানি, তো তাহলে ওইটাকে আমার নতুন করে স্ট্যাটা বা আরে রাইট করতে হবে, কোড ডেভেলপ করার পর তারপর ওটাকে আমি অ্যানালাইসিস করতে পারবো। এটা একটা লম্বা সময়ের ব্যাপার। তো সুতরাং যত বেশি সফটওয়্যারের উপর আমার দখল থাকবে, তত আমি আপডেটেড যে ইকোনোমেট্রিক টুলস এটা আমি ব্যবহার করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, এখানে শ্রাবন্তীনাথ আবার রিকমেন্ড করেছে, সে লিখেছে, স্যার আপনি এটা বলেছেন লাস্ট যে কমেন্ট হিসেবে আমরা নিতে পারি। হ্যাঁ, লাস্ট কোয়ারি। হ্যাঁ জি স্যার, আমরা আচ্ছা স্যার। স্যার সে বলেছে, স্যার আপনি বলেছেন যে আমরা ডাটা রেগুলার ফাংশনাল ফর্ম ব্যবহার না করে অনেক সময় স্কয়ার অথবা কিউবিক ফাংশনাল ফর্ম ব্যবহার করতে পারি। আমরা কিভাবে অ্যাড্রেস করব কোন ধরনের ফাংশনাল ফর্ম ব্যবহার করা উচিত? একটা তো হচ্ছে যে আমি যে থিওরি টেস্ট করতে চাচ্ছি এমপ্রিক্যালি, ওই থিওরিটা আমি দেখি যে ওই থিওরিটা কি ধরনের ফাংশনাল ফর্ম ডিজার্ভ করে। যেমন আমি অলরেডি বলেছি যে এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ আমি যদি এস্টিমেট করতে চাই, তাহলে আমাকে কোয়াড্রেটিক ফাংশনে আমাকে এস্টিমেট করতে হবে। অথবা আমরা যদি মূল পেপারটা দেখি আসলে ইকেসি মডেলের, তো ওখানে আমরা দেখব যে ওনারা কিউবিক ফাংশন ব্যবহার করেছেন এবং কোয়াড্রেটিক ফাংশন ব্যবহার করেছেন। সুতরাং চাইলে আমরা এই দুটাই এস্টিমেট করতে পারি। যদি কুজনেট হাইপোথিসিস আমরা টেস্ট করি, তাহলে আবার আমাদেরকে কোয়াড্রেটিক ফাংশন নিতে হবে, স্কোয়ার নিতে হবে। যদি আমরা ফিলিপস কার্ভ এস্টিমেট করি, সেক্ষেত্রে আমাদের রিসিপ্রোকাল ভ্যালু আমরা নিয়ে এটাকে এস্টিমেট করতে পারি। সুতরাং এই ধরনের আমাদের ডিপেন্ড করবে যে কোন ধরনের থিওরি আমি এস্টিমেট করতে চাচ্ছি, ওই থিওরির সাথে রিলেট করে আমার এমপিরিক্যাল মডেলটাকে ডেভেলপ করতে হবে। ধন্যবাদ স্যার, অনেক তথ্যবহুল এবং প্রাসঙ্গিক একটি সেশন পরিচালনা করার জন্য স্যার আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আবারও রয়্যাল ইকোনমিক্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুনিপুণভাবে সেশনটি পরিচালনা করার জন্য। আমি নিশ্চিত যে যারা আমাদের এই সেশনটি দেখেছেন তারা প্রত্যেকে প্রাসঙ্গিকভাবে উপকৃত হয়েছে। সর্বোপরি রয়্যাল ইকোনমিক্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি সবাই এই করোনার মহামারীকালীন সময়ে সপরিবারে সুস্থ থাকবেন। স্যার আপনার অনুমতি আশা করছি স্যার আমাদের সেশনটি শেষ করার জন্য। আমরা শেষ করে দিতে পারি। জি স্যার, আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আবার হয়তো আমাদের দেখা হবে কোথাও কোনো সেশনে। অবশ্যই স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ।